গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। বইটি সত্য পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগিরই করে ফেলুন, আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে যোগুমামা টুকলুর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আপনারা ইতিমধ্যে যোগুমামা সিজন 1 সিরিজের 2টি গল্প শুনে ফেলেছেন। না শুনে থাকলে এই গল্পটি শুনে ওগুলোও শুনে নেবেন। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন আর পাবেন আই বাটনে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30 অক্টোবর 1958 কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্য পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন বিভিন্ন পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তাঁর সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগুমামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। আজ তাঁরই লেখা যোগুমামা সিরিজের 3য় গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগুমামা রহস্য সমগ্র 1 এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদীয়া কিশোর ভারতী 1988-তে। শুরু হচ্ছে আজকের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত আলোয় সেদিন অন্ধকার। ক্ষুব্ধ কণ্ঠে অনন্ত সরখেল বললেন, আপনি যে এমন সেলফিশ কাণ্ড করবেন ভাবতেও পারিনি। কেন হে? আরে আমি আবার কি করলাম? বেড়াতে যাচ্ছি বলে বেতলা চলে গেলেন, পরে শুনলাম সাংঘাতিক সব রহস্য ভেদ করে এসেছেন। কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে সামনে এক দীর্ঘদেহী ভদ্রলোক। ধূসর স্যুট, লাল টাই, রিমলেস চশমা, সঙ্গে ছোট্ট ফুটফুটে একটি মেয়ে। এক্সকিউজ মি, এখানেই তো জগবন্ধু থাকে। হ্যাঁ, আপনি কি সকালে ফোন করেছিলেন? রাইট, আমি জয়ন্ত দত্ত। হ্যাঁ, আসুন মামা। ডাকবার আগেই যোগুমামা দরজার কাছে এসে পড়েছেন। কয়েক মুহূর্ত দুজনে নিষ্পলক দুজনের দিকে তাকিয়ে থাকলেন। তারপরেই মামা বন্ধুকে জড়িয়ে ধরলেন। আরে কি আশ্চর্য! একদম ভোল পাল্টে ফেলেছিস দেখছি। বাহ রে যোগু, বাহ! নিজে কি ছিলি দেখেছিস একবার? 20 বছর আগের গ্রুপ ফটোটা বের করে দেখ। রিয়েলি? আরে বাস, সেই ফটো তোর কাছে এখনো রেখেছিস জন্তু? হ্যাঁ, বাবা বাবা, এই মামুনি নিশ্চয়ই তোর মেয়ে? হ্যাঁ, আরে কবে বিয়ে? উফ, দাঁড়া, একেবারে রকেট চালিয়ে দিলি যে। আগে বসতে দিবি তো, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হিসেব শেষ করবি? সরি, আয় ভেতরে আয়। রোববারের সকাল দারুণ জমজমাট। অনন্ত সরখেল রাঁচি থেকে কলকাতায় এসেছেন। অতএব হাজির এসেছেন জয়ন্ত দত্ত, মামার 20 বছরের বন্ধু। মাকে চায়ের কথা বলে ফিরে এসে দেখি জন্তু আর যোগু পুরনো দিনের গপ্পে জমে গেছেন। পিকলুটাও বইপত্তর ফেলে উঠে এসেছে। ও আর অনন্তবাবু দুজনেই মিলে পড়েছে ছোটটাকে নিয়ে। তোমার নাম কি? মৌসুমী। তুমি ম্যাজিক দেখবে? এই পয়সাটা কত? 50 পয়সা। ফাইন, এটা আমি গিলে ফেলবো, কেমন? তারপর হ্যাঁ, তোমার পেট থেকে বেরোবে। দেখো।
আধুলিটা 2 আঙুল নাড়তে নাড়তে চোখ মুখের ভয়ানক চেহারা করলেন অনন্ত সরখেল। মৌসুমি দেখো, হিং টিং ছট, গিলি গিলি আব্বা, গিললাম গিলি গিললাম, যা যা ইউ, গিলেই ফেললাম। মৌসুমী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অনন্তবাবুর দিকে। আঙুলের ফাঁক গলে আধুলিটা পড়েছে মাটিতে। সঙ্গে সঙ্গে মৌসুমী হাততালি দিয়ে উঠেছে। এ মা, ফেল ফেল, কাট হয়ে গেছ। অনন্ত সরখেল পুরো ধসে গেছেন। বিড়বিড় করে বললেন, আসলে প্র্যাকটিস নেই, নইলে জাদু সম্রাট একদিন আমায় বলেছিলেন। হ্যাঁ যাকে। তারপরে উদাস হয়ে আধুলিটা পকেটে পুড়ে টেবিল থেকে একটা ম্যাগাজিন তুলে উল্টাতে লাগলেন। পিকলুটা মৌসুমীকে বগল দাবা করে নিয়ে চলে গেল ভেতরে মার কাছে। ওর এই এক স্বভাব, বাচ্চা পেলেই হামলে পড়ে। আমি আবার কান দিলাম 2 বন্ধুর আড্ডায়। মামা বলছেন, আচ্ছা, ফিরে তুই জীবেশের সঙ্গে দেখা করেছিলি? হ্যাঁ করেছিলাম। জীবেশ সায়েন্স কলেজে পার্ট টাইম লেকচারার, তাছাড়া নিজের বাড়িতে ল্যাবও করেছে। আমি ফেরার পর তোর খবর না পেয়ে ওকেই প্রথম খোঁজ করেছিলাম, কিন্তু দেখা হওয়ার পর মেজাজটা চটকে গেল। কেন? এতকাল পরে প্রথম দেখা, অথচ দেখা হতে কি বললো জানিস? বলল, কি চাঁদু, আমেরিকা থেকে তল্পি তলবা গুটিয়ে চলে এলে যে, সুবিধে হলো না? কি হাতি ঘোড়া শিখলে বুঝলি যোগু, কলেজের রেশারেশিটা ও এখনো ভোলেনি। না না, তোর সঙ্গে ঠাট্টা করেছে। তা যাকে, জ্যাঠাবাবু কেমন আছেন বল? ভালো আছেন, ওল্ড ম্যান স্টিল ব্যাটিং কনফিডেন্টলি। আমি আশায় খুব খুশি হয়েছেন। আর মৌসুমীকে ছাড়া তো ওনার একদণ্ড চলে না, সম্পত্তিগুলো 12 ভূতে খাচ্ছিল। হ্যাঁ সে তো ভাবি, এই বয়সে একেবারে একা, আর ব্যবসা তো কিছু কম নয়। তা তোদের ওপর পুরনো রাগ বা অভিমান কিছু? হ্যাঁ একটু তো ছিলই, তবে সেসব প্রথম দিকেই কেটে গেছে। আমাকে জড়িয়ে বুড়ো সে কি কান্না, ওফ। হ্যাঁ যাকে, আজ উঠি, চলে আয় একদিন, বাড়িটা মনে আছে তো? ওখানেই একটা ছোটোখাটো ল্যাব করেছি। আর জ্যাঠাবাবু? পরশু নর্থ বেঙ্গল গেছেন, দুজনবাড়ি এলাকায় আমাদের চা বাগানে। গত 2 বছর যা গণ্ডগোল চলছিল, এখন একটু শান্ত হতেই ছুটেছেন। তা একাই গেলেন? না, জ্যাঠাবাবুর এক বন্ধুর ছেলে জলধর সেন সঙ্গে আছে। বছর কয়েক সে ওনার পার্সোনাল সেক্রেটারির কাজ করেছে। ওকে যোগু, তাহলে আজ উঠি। জয়ন্ত দত্ত আর মৌসুমীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে সবে বসেছি, সেই সময় টেলিফোনটা বেজে উঠল। হ্যালো। হ্যালো, ডক্টর মুখার্জি আছেন? আপনি কে বলছেন? সত্যসাধন পট্টনায়ক। হ্যাঁ বলুন পট্টনায়ক আঙ্কেল, মামা আছেন, ডাকবো ওনাকে? না না, ডাকতে হবে না, ওনাকে বলো আমি দুপুরে যাচ্ছি। সাড়ে 3টে বাজে। মামা শোবার ঘরে কাগজ পড়ছেন। গুটি গুটি গিয়ে খাটে বসলাম। আচ্ছা মামা, এই জয়ন্ত দত্তর কথা তো কখনো তোমার কাছে শুনিনি। শুনবি কি করে, ও তো আর এদেশে ছিল না। ছিল না? না, 20 বছর আগে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। কলেজে পড়তে পড়তে ওই জয়ন্ত আর জীবেশ দুজনের সঙ্গেই আমার আলাপ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মামা বললেন, হ্যাঁ রে, ওই থেকেই দারুণ বন্ধুত্ব। অধ্যাপকরা আমাদের নাম দিয়েছিলেন যে কিউব। জয়ন্ত, জীবেশ আর আমি, তোদের যোগু মামা। 3 জনেরই নামের প্রথম অক্ষর যে, সেই দিয়েই যে কিউব। কিন্তু আবার পড়াশোনায় ছিল আমাদের মধ্যে তেমনই কম্পিটিশান। বিএসসিতে কলেজ থেকে জয়ন্ত হলো প্রথম, জীবেশ দ্বিতীয়, আর আমি তৃতীয়। ওই 2-1 নম্বরের ফারাক আর কি। তো ভর্তি হলাম বিশ্ববিদ্যালয়ে, সেখানেও যে কিউবের রাজত্ব। কিন্তু এমএসসির মাঝামাঝি জয়ন্ত হঠাৎ কেমন যেন বদলে গেল। ছাড়া ছাড়া ভাব, ঠিকমতো আসে না, ক্লাস করে না। আমাদের কানে এলো ও
খারাপ খপ্পরে পড়েছে। ছেলেবেলায় ওর বাপ মা মারা গিয়েছিলেন। নিঃসন্তান জ্যাঠাবাবুর কাছেই ও মানুষ বরাবর। জ্যাঠার একেবারে নয়নের মণি। জ্যাঠা শিবশঙ্কর দত্ত অগাধ সম্পত্তির মালিক, বুঝতে পারলি? আমরা দুজনেই একদিন ওকে খুব বোঝালাম, না কিন্তু কিছুতেই কিছু হলো না। বাধ্য হয়ে গেলাম ওদের হাতিবাগানের বাড়িতে জ্যাঠাবাবুর কাছে। সব শুনে তিনিও খুব বকাঝকা করলেন। তারপর তারপর দেখা হলো এই আজকে 20 বছর পর। ওফ, কিভাবে যে সময় চলে যায়। ওর কাছেই শুনলাম আমেরিকায় গিয়ে বিদেশি মেয়ে বিয়ে করেছিল। বউ মারা যেতে একা লাগতে এখানে তল্পি তল্পা গুটিয়ে আবার কলকাতায় ফিরে এসছে। তাও নাকি বছর খানেক হয়ে গেছে। তা এতদিন নাকি আমার ঠিকানা পাইনি, তাই দেখা করতে পারেনি। বাইরে জিপের হর্ন। পট্টনায়ক এসে গেছেন। এক টানা গো গো আওয়াজ করে ছুটে চলেছে বাস। উঠছে পাহাড়ের বুক চিরে। দুদিকে সবুজ বনে ঢাকা পাহাড় আর গভীর খাদ। সামনেও আদিগন্ত পাহাড়ের ঢেউ রঙিন রোদ্দুরে জলজল করছে। এই নিয়ে দ্বিতীয়বার আমার দার্জিলিং আসা। আগে এসেছিলাম বাবা মার সঙ্গে, প্রায় 10 বছর আগে। এবারে অবশ্য বেড়ানোর প্রস্তুতি ছাড়াই আমাদের দার্জিলিং যাত্রা, আর অদ্ভুত এক রহস্যের কিনারা করতে। গত পরশু পট্টনায়কের কাছ থেকে পুরোটা শোনার পরে যোগু মামা না করতে পারেননি। সুভাষ ঘিসিং যেদিন দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ মেনে কলকাতায় ত্রিপাক্ষিক চুক্তিতে সই করেন, সেদিনই দিল্লির গোয়েন্দা দপ্তরে হঠাৎই গোপন খবর আসে যে দার্জিলিং মহকুমার বিজনবাড়ি এলাকায় রহস্যজনকভাবে মারা গেছে প্রায় 15 জন গোর্খা। ওদের অধিকাংশই ছিল চা বাগানের কর্মী। স্থানীয় মানুষদের মতে এই মৃত্যু ঘটেছে মারাত্মক বিষাক্ত পোকার কামড়ে। তা পোকাগুলোর চেহারা দেখতে নাকি মশার মতো, অথচ তারা জলে নেভে জোনাকির মতো। গত 2 বছর বিজনবাড়ি ছিল উপদ্রুত এলাকা। সবে সেখানে শান্তি নেমেছে। এই সময় যদি এই নিরীহ বাসিন্দাদের মৃত্যুকে কেন্দ্র করে আবার আগুন জ্বেলে ওঠে, তবে সর্বনাশ। এই রহস্যভেদ করতেই অগতির গতি ডক্টর জগবন্ধু মুখার্জিকে যেতে হচ্ছে সিবিআই এর আইজি পট্টনায়কের সঙ্গে। সঙ্গে আমি আর অনন্ত সরখেল। অনন্তবাবুকে এবারে আর কাঁচি করা যায়নি। এইসব ঘটনাগুলো নিজেই মনে ভাবছি, হঠাৎ নিস্তব্ধ বাস গম গম করে উঠল রবীন্দ্রসঙ্গীতে। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায়। ঘাড় ঘুরিয়ে তাকালাম। আমাদের ঠিক পেছনেই সিটে বসে এক ভদ্রলোক। চোখ বুঝেই তিনি গাইছেন আপন মনে। বাসের তালে তালে ঝিমোচ্ছিলেন অনন্ত সরখেল। ধরফর করে উঠতে গিয়ে সামনের সিটে সজোরে ঠুকে গেল তার মাথা। কপালে হাত বুলোতে বুলোতে অনন্ত সরখেল বিড়বিড় করে উঠলেন, ষাঁড়ের মতো চিল্লিয়ে ঘুমটা দিল মাটি করে। ভদ্রলোকের গান বেজে চলেছে। অনেকেই ঘাড় ঘুরিয়ে দেখছে। ফর্সা টকটকে রং, তীক্ষ্ণ চোখ, নাক মুখ, মাথায় ব্যাকব্রাশ করা পাতলা চুল, লম্বায় প্রায় 6 ফুট, সুপুরুষ চেহারা। এক মনে গেয়ে চলেছেন। শেষ করে চোখ মেললেন। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে চোখাচোখি। আপনা থেকেই মুখ দিয়ে বেরিয়ে গেল, অপূর্ব। থ্যাংক ইউ। আসলে প্রকৃতির কাছে এলেই কোথা থেকে এই বুড়ো ঋষি আমার মাথায় এসে হাজির হন। আপনার নাম? অনন্ত সরখেল দুম করে বলে উঠলেন। আচমকা প্রশ্নে ভদ্রলোক একটু থতমত খেয়ে গেলেন। বললেন, সরশোভন বন্দ্যোপাধ্যায়। আপনি? অনন্ত সরখেল। তা মশাইয়ের কি করা হয়? কোথায় যাচ্ছেন? আরে মশাই, একটু থামুন। আপনি তো জেরা শুরু করে দিলেন। এই রে, আমি তাড়াতাড়ি চোখ টিপে বোঝানোর চেষ্টা করলাম অনন্তবাবু হেড অফিসের গোলমাল।
তারপরে বললাম, আমরা মোট 4 জন। আমি অর্ণব ভট্টাচার্য, সামনের সিটের বাঁ দিকে আমার মামা ডক্টর জগবন্ধু মুখার্জি, আর তার পাশে ওনার বন্ধু সত্যসাধন পট্টনায়ক। বেড়াতে যাচ্ছি। আপনি? অনন্ত সরখেল কটমট করে তাকাচ্ছেন আমার দিকে। শরৎ শোভন বললেন, আমার পেশা লোহালক্কর নিয়ে, নেশা ঠিক তার উল্টো। ব্যবসা থেকে কিছু উপরি আমদানি হলেই বেরিয়ে পড়ি, ছুটে যাই পাহাড়ি প্রকৃতির কাছে। সারা ভারত ঘুরেছি, বাইরেও গেছি, তবে ট্যুরিস্ট স্পট আমার একদম পছন্দ নয়। আমার পছন্দ নির্জন নিরিবিলি, যেখানে শোনা যায় প্রকৃতির গান। এই যেমন ধরুন, এবার যাচ্ছি সান্দাকফু, বিজনবাড়ি রিম্বিক হয়ে। বিজনবাড়ি শুনেই খট করে উঠল। বললাম, বাই এনি চান্স একটা ইনফরমেশন দিতে পারেন? কি? পাহাড়ে এমন কোনো পোকার কথা শুনেছেন কি, যারা জোনাকির মতো জলে নেভে আর দেখতে মশার মতো খুদে, মানুষকে কামড়ায়, এমন বিষ যে তাতে মারাও যায়? মারা যায়? জোনাকি মশা? এত বিষ? না ভাই, শুনিনি। কোনো বইয়ে পড়েছিলাম এক মারাত্মক প্রজাতি, সম্ভবত অ্যানোফিলিস গ্যাম্বি। 60 সালে উড়ে গেছিল আফ্রিকা থেকে ব্রাজিলে। তারই কামড়ে হাজার হাজার লোক মরেছিল। কিন্তু কিন্তু তারা তো জ্বলে না কেন? এমন কোনো অদ্ভুত জীবের খোঁজ পাওয়া গেছে নাকি? উত্তর দেওয়ার আগেই বাসটা ঘ্যাঁচ করে ব্রেক কষল। দার্জিলিংয়ের বাস টার্মিনাস। শরৎ শোভন কিটব্যাগ কাঁধে ফেলে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় উঠেছ? জানি না, মামারা যা ঠিক করবেন। মামাকে জিজ্ঞাসা করে ওনাকে জানিয়ে দিলাম আমরা কোন হোটেলে উঠছি। দরজায় 2 বার টোকা। ঘনাদার বইটা রেখে উঠে বসলাম। বাবা, রাত 8টা বেজে গেছে। এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে শরৎ শোভন ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ঘুমোচ্ছিলে নাকি? না না, সে সুযোগ নেই। অনন্তবাবু একাই 100। তাই বলো? আমি ভাবছিলাম কোথা থেকে আসছেন। ওনার নাকে নিঘাত অ্যাম্প্লিফায়ার ফিট করা আছে, বুঝলে? আচ্ছা, আজ একটা না আশ্চর্য জিনিস পেয়েছি। একটা তিব্বতী ঘন্টা এক লেপচারের কাছ থেকে কিনলাম। এটা কি হয়? দেখাচ্ছি, আগে ওনাকে তোলো। বার কয়েক ঠেলা দিতে অনন্তবাবু চোখ মেললেন। তারপরে তাচ্ছিল্যের সুরে বললেন, ধর, এসব ছেলে মানুষই ব্যাপার। আহা, দেখুনি না? ছোট্ট একটা ঘন্টা তুলে দেখিয়ে শরৎ শোভন হেসে বললেন, লেপচা বলল এই ঘন্টার ওপর রাতে নাকি নানা আত্মা ভর করে। তখন সেই আত্মার কণ্ঠস্বর বের হয় এই ঘন্টার মধ্যে দিয়ে। মুহূর্তে অনন্ত সরখেল কম্বল টম্বল ফেলে দিয়ে টান টান। হ্যাঁ, তা মানে টুকলু, তুমি এ খাটে চলে এসো না। না না, আপনি ওই খাটে বসুন। আমার টুকলুকে নিয়ে যত দুশ্চিন্তা। শরৎ শোভন খাটে বসে আলো নিভিয়ে দিলেন। বড় ঘুটঘুটে অন্ধকার ঘর। তারপরে রহস্যময় গলায়, তবে শুরু করি কেমন? 1, 2, 3। একটা শিশু ক্ষীণ কণ্ঠে কাঁদছে। শব্দটা যেন বহু দূর থেকে ভেসে আসছে। শুনুন, দ্বিতীয় আত্মার গলা শুনুন। 1, 2, 3। আমি লাফ দিয়ে উঠে আলো জ্বেলে দিলাম। অনন্তবাবু চিৎ হয়ে পড়েছেন, থরথর করে কাঁপছেন। 2 হাতে বুকের মধ্যে চেপে ধরা কোলবালিশ। ও ও অনন্তবাবু, ও মশাই, দেখুন 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 দেখুন। শরৎ শোভন খুবই অপ্রস্তুত। আরে আরে, আত্মা ভাত্তা কিচ্ছু নয়, স্রেফ মুখের ভেলকি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, ঘন্টার কোণে একটা ফুটো দেখতে পাচ্ছেন? হ্যাঁ,
বলেই ঘণ্টা বাজিয়ে মুখ দিয়ে বাচ্চার কান্নার শব্দ বেরিয়ে এলো। অনন্ত সরখেল সামলে উঠে বসেছেন, তবে তার চোখ মুখ থমথমে। আমরা হাসছি। হাসতে হাসতে বেরিয়ে গেলেন শরৎ শোভন। আর সেদিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে অনন্ত সরখেল বলে উঠলেন, খুব যাচ্ছে তাই লোক, বুঝলে, মানুষ খুন করতে পারে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন যোগু মামা আর পট্টনায়ক। কি হয়েছে মামা? সাংঘাতিক কাণ্ড টুকলেও সাংঘাতিক কাণ্ড। কাল রাত্রে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেছে। এবার এইমাত্র থানায় খবর এসেছে জয়ন্ত জ্যাঠা শিবশঙ্কর দত্তের সিভিয়ার সেরিব্রাল অ্যাটাক। ডাক্তারদের ধারণা আচমকা আতঙ্কে এরকম হয়েছে। এখন হাসপাতালে সেন্সলেস। চল 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 চল। হোটেল ইন্দ্রপ্রস্থ, অভিজাত হোটেল। রিসেপশন পেরিয়ে কাঁচের ঘরে ঢুকতেই ম্যানেজার শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। আসুন আসুন মিস্টার প্রধান। আমরা বসলাম। যোগুমামা বললেন, আমরা মিস্টার দত্তের ঘরটা একটু দেখতে চাই। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ঘরটা সিল করে রাখা আছে তো? জরুর, তবে ঘর তো একটা নয়, দুটো। মানে বরাবর দত্ত সাহেব আর ওনার সেক্রেটারি মিস্টার সেন এখানে এসে পাশাপাশি দুটো ঘরে থাকতেন। আজ সকাল থেকে সেনকে পাওয়া যাচ্ছে না, তাই সেই ঘরটাও। কথা শেষ হবার আগেই মামা সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন ইন্সপেক্টর প্রধানের দিকে। প্রধান বললেন, এক্সট্রিমলি সরি স্যার, বলতে ভুলে গেছি, আজ সকাল থেকে মিস্টার সেনকে পাওয়া যাচ্ছে না। কাছাকাছি সব চৌকিতে ওয়্যারলেস করা হয়েছে, কোনো খবর আসেনি। ইন্টারেস্টিং। মামার চোখ দুটো সরু, একটু থেমে বললেন, তো দয়া করে চলুন তাহলে এবার স্পটে যাওয়া যাক। নিশ্চয়ই, তবে তার আগে স্যার। ধুমায়িত কফির কাপ এগিয়ে দিলেন সুব্বা। কফিতে চুমুক দিয়ে মামা বললেন, ফাইন। আচ্ছা, আপনার হোটেলেই কি বরাবর উঠতেন দত্ত সাহেব? হ্যাঁ, বছর 10 ধরে আমাদের হোটেলের 4 তলার স্পেশাল সুইট ওনার বুক থাকতো। ওই মাঝে বছর 2 এসেছিলেন? না, তখন গোলমাল চলছিল। এবারও অবশ্য নিজে যাননি চা বাগানে, কাগজপত্র নিয়ে গিয়েছিলেন মিস্টার সেন। গতকাল সকালে চা বাগান থেকে কয়েকজন এসেছিলেন ওনার সঙ্গে দেখা করতে। তখন কি উনি ঠিকঠাক ছিলেন? অ্যাবসলিউটলি অল রাইট। এমনকি কাল সন্ধেবেলাতেও উনি নিচে নেমেছিলেন, আমার সঙ্গে ঘণ্টাখানেক গল্প করে উপরে উঠে যান। তারপর রাত 10টা নাগাদ দত্ত সাহেবের ডিনার পাঠানো হয় উপরে। আমিও 4 তলায় থাকি, দত্ত সাহেবের ঘরের বাঁদিকে। 11টা নাগাদ অফিস বন্ধ করে উপরে উঠছি, ঘরে ঢুকে পোশাক পাল্টাচ্ছি। হঠাৎ কানে এলো পাশের ঘর থেকে ফিসফিস আওয়াজ। তারপরেই দত্ত সাহেবের চিৎকার, কে কে তুমি? না না, এগিও না, এগিও না। কি চাও, কি চাও? একটু থেমে আবার সুব্বা বলল, এই অবধি শুনেই দরজা খুলে ছুটে গিয়েছিলাম ওনার ঘরের দিকে, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। দত্ত সাহেবের দরজা হাট করে খোলা, আর ঘরের মধ্যে সাংঘাতিক দৃশ্য। খাটের উপর চিত হয়ে পড়ে আছেন দত্ত সাহেব, শরীরটা কুঁকড়ে গেছে, চোখ দুটো খোলা, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, কোনো সেন্স ছিল না। আর মিস্টার সেন? উনিও আমার পেছন পেছন ছুটে এসেছিলেন। একটু সামলে নিয়ে আমরা তখন ফোন করি থানায়, অ্যাম্বুলেন্সে। তার মানে কাল রাতে জলধর বাবু স্পটে ছিলেন? হ্যাঁ স্যার, থানায় এজাহার দিয়ে হসপিটালে ওকে ভর্তি করে দিয়ে আমাদের ফিরতে ফিরতে ভোর রাত। ঝুট বলবো না, মিস্টার সেন সারাক্ষণ সঙ্গে ছিলেন, বহুত হেল্পও করেছেন। অথচ সেই লোকই আজ সকাল থেকে বাধ্য হয়ে পুলিশকে জানিয়েছি। কফির কাপ নামিয়ে রেখে যোগু মামা বললেন, ওয়েল, চলুন যাওয়া যাক তাহলে এবার। তালা খুলে 4 তলার প্রথম সুইটে ঢুকে সবকটা আলো জ্বেলে দিলেন প্রধান। দারুণ ওয়েল ফার্নিশড ঘর। দেওয়ালের হ্যাঙ্গারে প্যান্ট শার্ট ঝুলছে, ওয়ার্ড্রপের পাল্লা খোলা, এক রাস জামা কাপড়, তোয়ালে টোয়ালে কত কি। একদিকের দেওয়াল ঘেঁষে চওড়া একটা খাট,
ধপধপে চাদর পাতা, চাদরটা কুঁচকানো। বোঝাই যাচ্ছে শিবশঙ্কর দত্ত শায়িত অবস্থায় আগন্তুককে দেখে আতঙ্কে চাদর টেনেছেন। পেছনে সাদা ডিস্টেম্পার করার দেওয়ালেও দু একটা ছোপ, অর্থাৎ সরতে সরতে শেষে দেওয়ালেও পিঠ ঘষেছেন তিনি। হঠাৎ যোগুমামা উবু হয়ে বসে পড়লেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কাল কি রাতে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ স্যার। এই এই যে ছাপটা দেখছেন, এই যে এই যে এই যে আস্তে আস্তে খাট অবধি এগিয়েছে। জল কাদা মাখা। ফটো তুলতে বলুন, এক্ষুনি এক্ষুনি ফটো তুলতে বলুন। তারপরে উঠে দাঁড়ালেন। ড্রেসিং টেবিলের পাশে সুদৃশ্য লেখার টেবিল, দেওয়ালে আটকানো বুককেস, টেবিলের নিচে একজোড়া স্লিপার। সেদিকে এগিয়ে গেলেন তিনি। ঝুঁকে পড়ে এটা সেটা ঘাঁটছেন। ড্রেসিং টেবিলের ওপরে একখণ্ড ভাঁজ করা কাগজ। মামা বাঁ হাতে সেটা তুলে নিলেন। 3 লাইনের একটা চিঠি। শ্রীচরণেশু জ্যাঠাবাবু, আশা করি কুশলে আছেন। তাড়াতাড়ি ফিরে আসুন, মৌসুমি খুব দাদু দাদু করছে। ইতি জয়ন্ত। চিঠিটা কি কাল রাতে ছিল? হ্যাঁ স্যার, ওনার ভাইপোর চিঠি। মামার রুমালে মুড়ে চিঠিটা বুক পকেটে ভরলেন। তারপরে বললেন, খাম খাম কোথায় চিঠির? খাম তো দেখিনি স্যার, এরকমই পড়েছিল রাতে। খাম বোধহয় ফেলে দিয়েছেন। তালা খুলে ঢুকলাম পাশের ঘরে। এই ঘরটা জলধর সেনের, অনেকটা ছোট। সিঙ্গেল বেডে পরিচ্ছন্ন বিছানা, ড্রেসিং টেবিলে টুকিটাকি জিনিসপত্র, দাড়ি কামাবার সরঞ্জাম। আলনা থেকে তোয়ালে 2-3টে প্যান্ট শার্ট ঝুলছে। নিচে এক জোড়া নর্থস্টার স্লিপার। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে যোগুমামা। তার অন্তর্ভেদী চোখ দুটো সার্চ লাইটের মতো ঘুরছে। কি ভেবে এগিয়ে গেলেন টেবিলের ওপরের ব্রিফকেসটার দিকে, এক টানে খুলে ফেললেন সেটা। ঘরে সবকিছু ঠিকঠাক আছে তো? দেখে নিয়েছেন? আমরা স্যার এই ঘরে আগে ঢুকিনি। ব্রিফকেসের পর্ব শেষ করে মামা এগিয়ে গেলেন আনলায় ঝোলানো প্যান্ট শার্টের দিকে। সবচেয়ে ওপরের প্যান্টের পকেটের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। সামান্য কিছু খুচরো পয়সা, আর কিছু নেই। আপন মনে মাথা নাড়ছেন মামা। কয়েক সেকেন্ড পরে বললেন, চলুন ফেরা যাক তাহলে। ও হ্যাঁ, শুনুন, দুটো ঘরেরই চাবি আমায় দিন। ডুপ্লিকেট মিস্টার সুব্বার কাছে থাক। এ ঘর দুটোয় কাউকে অ্যালাউ করবেন না, সে যিনি হন। হ্যাঁ, ঠিক আছে। জিপে উঠে পড়েছি। সবাই নিশ্চুপ। এসেছিলাম মারণ মশার রহস্যভেদ করতে, তার আগেই অন্য বিপত্তি। পট্টনায়ক বললেন, ডক্টর মুখার্জি, আমাদের কালকের প্রোগ্রাম ঠিক থাকছে তো? নিশ্চয়ই, সকালেই বেরিয়ে যাব। আহা, এমন অপূর্ব হিমালয়, সেখানেও শান্তি নেই। দুনিয়াটাই বাজে লোকে পড়ে গেছে। আমাদের জিপ ছুটে চলেছে। মামা পট্টনায়ক সামনে। অনন্তবাবু মন্তব্যে মামা ঘাড় ঘোরালেন। ঠিকই বলেছেন অনন্তবাবু, কিন্তু আরে ও কি মশাই, আপনি ওটা কি করেছেনটা কি? আগাপাশতলা ঢেকে ঢুকে বসেছেন কেন? আরে বললাম তো, এখানে মশার ভয় নেই। খুলে ফেলুন, খুলে ফেলুন সব। খুলে ফেলুন, খুলে ফেলুন। না না, ঠিক সেজন্য না, তবে কিনা ওই হিংস্র মশা 2-1টা উড়ে আসতে কতক্ষণ স্যার। তবে আপনি যখন বলছেন স্যার, খুলেই ফেলি। চুপচাপ দুপাশের চলমান নৈসর্গে বুঁদ হয়ে বসে আছি। শরৎ শোভনও একেবারে তন্ময়। অনন্ত সরখেল ধরা চুরো খুলে ফেলেছেন। গরমে সারা মুখটা বেগুনি হয়ে গেছে তার। মুশকিল হচ্ছে চুপচাপ বসে থাকা অনন্তবাবুর ধাতে নেই। ঘামটা মুছে নিয়ে উনি তারস্বরে জুড়ে দিলেন,
আলোকের এই বন্য ধারায় শুইয়ে দাও। কি হচ্ছে নাকি? রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছেলে খেলা? হ্যাঁ, চুপ করুন, চুপ করুন। ওটা বন্যা নয়, ঝর্ণা। আর শুইয়ে নয়, ধুইয়ে। হ্যাঁ, ছি 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 ছি। দূর ছাতু, দিল 12টা বাজে। আরে মশাই, গানে ভাবটাই আসল, কথা নিয়ে মাথা খাওয়াবেন না, বুঝলেন? আসলে এই ভয় দেখানোর পর থেকে অনন্ত সরখেল শরৎ শোভনের উপরে হাড়ে চটা। নেহাত যোগু মামা শরৎ শোভনকে চেয়েছেন বলে আর কিছু বলতে পারছেন না। আমরা এখন যাচ্ছি বিজন বাড়ির দিকে, যেখানে হঠাৎ হানা দিয়েছে সেই আশ্চর্য আলোকোজ্জ্বল বিষাক্ত মশারা, আর তাদের কামড়ে মারা গেছে স্থানীয় বেশ কিছু মানুষ। আজ ভোরে পায়ের ফটোপ্রিন্টগুলো এসে গেছে। যেতে যেতে মামা সেইগুলো ঘাঁটাঘাঁটি করছেন। জিপ থেমে গেল। এসে গেছি। দুজন খাকি পোশাক হাজির হলো। গুড মর্নিং স্যার, আসুন স্যার। বাঁ দিকের রাস্তা ধরে একটু যেতেই পাহাড়ি ঢাল বেয়ে আমরা নামতে শুরু করলাম। দুপাশে গাঢ় সবুজ চা বাগান, এখানে ওখানে ছোটখাটো বাংলো, আর সামনে আকাশ জোড়া পাহাড়। অনন্ত সরখেল সবার পেছনে। বলা বাহুল্য, তিনি সর্বাঙ্গ ঢেকে ফেলেছেন। একটু সমতল জায়গা, কাঠের ছোট ছোট ভাঙাচোরা নোংরা ঝুপড়ি, দারিদ্র্যের ছাপ। চা বাগানে শ্রমিকের বসতি। জায়গাটা থমথমে। কয়েকজন পৌর এগিয়ে এসেছেন। পুলিশ দুজন নেপালি ভাষায় আমাদের আসার কারণ জানালো। খবরটা নিমেষে ছড়িয়ে পড়ল। তারপরেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ শুরু হলো ঝুপড়িগুলির ভেতর থেকে। একটা বস্তির ভেতর থেকে হঠাৎ উন্মাদিনীর মতো বেরিয়ে এলেন এক বয়স্কা মহিলা। চোখ দুটো জলে টসটস, আলু থালু জামা কাপড়। মহিলা ডুকরে উঠলেন। কেন 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 এসেছো বাবুরা? বলো বলো, এখন কেন এসেছো? আমার 4টে লড়কার 2টো মরেছে নিজের জাতের গুন্ডাদের হাতে, গোরখাল্যান্ড রুখতে গিয়ে। তাতে আমি কাঁদিনি গো বাবুরা, তাতে আমি কাঁদিনি। ওরা লড়ে মরেছে। কিন্তু বাবুরা, বাকি 2টোর ছোটটাও যে চলে গেল। বলো বলো না, কোন শয়তান এখানে ছেড়েছে ও পোকা? বলো না বাবুরা, বলো বলো। মহিলাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল একজন, বোধহয় তার একমাত্র জীবিত ছেলে। ঘটনার আকস্মিকতায় আমরা স্থাণু। মামা দীর্ঘশ্বাস ফেললেন, তারপরে বললেন, মিস্টার পট্টনায়ক, যে মশাদের কামড়ে এতগুলো প্রাণ গেল, তার একটাকেও কি মারা সম্ভব হয়েছে? হ্যাঁ? সঙ্গে সঙ্গে উপস্থিত একজন বলল, জি সাব, একটা মরা শয়তানকে রেখে দিয়েছি শিশিতে ভরে, কিন্তু ওটার জ্বলছে না, মরে গেছে যে। ওই শিশিটা আমাকে দেবেন তো। হ্যাঁ, পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে একটু দেখতে হবে। আচ্ছা, আপনারা কোন বাগানে কাজ করেন? ওই রডরিক টি এস্টেট, ওই যে সামনে ম্যানেজার সাহেবের বাংলো, ওইটা। হ্যাঁ। ঠিক এই সময় ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল। ভিড়টা 2 ভাগে ভাগ হয়ে গেল। নমস্কার, আমার নাম বীরেন্দ্র রাস্তগী। হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনি ম্যানেজার? আগে হ্যাঁ। দাঁড়িয়ে কেন, চলুন না, ওই আমার বাংলো, একটু চা নাস্তা করবেন। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব। দেখুন, আমাদের একটু তাড়া আছে। মালিকদের কেউ আছেন? একটু দেখা করতে চাই। মালিক 2 জন, একজন মারোয়ারি, অন্যজন বাঙালি। ওদের কেউই এইখানে পার্মানেন্টলি থাকেন না, অকেশনালি আসেন ওই হিসাবপত্র নিতে। ওকে, তা ওনাদের অ্যাড্রেস, মানে ওই 2 জনের নাম ঠিকানা বলা যাবে? নিশ্চয়ই।
প্রথমজন হচ্ছেন গিয়ে ত্রিভুবন আগরওয়াল, 71 নম্বর কস্তুরবা গান্ধী মার্গ, দিল্লি। আর একজন হচ্ছেন গিয়ে শিবশঙ্কর দত্ত, 5 নম্বর অনাথ দেব লেন, কলকাতা। দুজন 2 শহরে থাকেন। দাঁড়ান, কি বললেন আবার বলুন? শিবশঙ্কর দত্ত, তাই ইনি কি 2-1 দিনের মধ্যে দার্জিলিংয়ে এসেছেন? আচ্ছা, ওনার সেক্রেটারি কি জলধর সেন? আগে হ্যাঁ, ওনাকে চেনেন নাকি? মিস্টার সেন গত সপ্তাহে বাগানে এসেছিলেন, গেস্ট হাউসে 3 4 ছিলেন, হিসেবপত্র দেখলেন, কাগজপত্র নিয়ে গেলেন। গত পরশু আমি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, আমরা গেছিলাম দত্ত সাহেবের হোটেলে। কিছু ওই ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন উনি। মামা স্থির হয়ে রস্তগির দিকে তাকিয়ে বললেন, আপনি কি জানেন ওই দিন রাত্রে সিভিয়ার সেরিব্রাল অ্যাটাক হয়েছে দত্ত সাহেবের? এখনো উনি সেন্সলেস, আর সেক্রেটারি সেন নিখোঁজ। কি বলছেন? গত পরশু দুপুর পর্যন্ত 100% উনি ফিট ছিলেন। ফিউচার প্ল্যান্টেশন নিয়ে দিনভর আলোচনা হলো আমাদের। সেন সঙ্গে ছিলেন, নোট নিচ্ছিলেন। সেটাই তো মিস্ট্রি রস্তগি সাহেব, রহস্যটা তো সেখানেই। যাই হোক, শুনুন, আমাদের রিকোয়েস্ট বাগানে কাউকেই অ্যালাউ করবেন না, মানে কাউকেই না, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, হতে পারে তিনি দত্ত সাহেবের রিলেটিভ বা এমপ্লয়ি, হয়তো তাকে আপনারা আগেও দেখেছেন, তবুও না। আর সেকেন্ডলি, আপনার কাছে কি ইন্সপেক্টর প্রধানের নাম্বার আছে? নাম্বারটা রেখে দিন, ইনস্ট্যান্ট জানাবেন কিছু হলে। ও ইয়েস, শুনুন, সেন যদি এখানে আসে, চান্স যদিও খুব কম, সঙ্গে সঙ্গে তাকে কিন্তু আটকাবেন, কেমন? এবং সঙ্গে সঙ্গে জানাবেন ইমিডিয়েটলি। ওকে? ইয়েস স্যার। দূর থেকেই জয়ন্ত দত্তকে দেখতে পেয়েছি। করিডোরে উনি অস্থিরভাবে পায়চারি করছেন, ঘন ঘন সিগারেট খাচ্ছেন, উস্কো খুস্কো চুল, এলোমেলো পোশাক, উদ্ভ্রান্ত চেহারা। আমাদের দেখতে পেয়ে জয়ন্ত ছুটে এলেন, আকুল গলায় বললেন, যোগু, এ কি হয়ে গেল? আমার একমাত্র আপনজন। শান্ত হ জয়ন্ত, প্লিজ একটু শান্ত হ। এখন আমাদের আসল কাজ হলো অপরাধীকে খুঁজে বের করা। যোগু, তোকে দেখতে পেয়ে যে কতটা, তুই কি খবর পেয়ে এসেছিস? না রে, আমি দার্জিলিংয়ে অন্য কাজে এসেছিলাম, হঠাৎ কাল রাতে খবরটা পেলাম। আমি কিছু বুঝতে পারলি? মানে কেন হঠাৎ? না রে, এখনো সেরকম কিছু। আচ্ছা, জ্যাঠাবাবু এখন কেমন আছেন? আগের চেয়ে একটু ভালো, জ্ঞান ফিরেছে, কিন্তু ব্রেন বোধ হয় প্যারালাইজড। কাউকে চিনতে পারছেন না, একবার চোখ খুলছেন, সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ফুটে উঠছে ভয়। বিড়বিড় করে কি যেন বলতে চাইছেন। বিড়বিড় করে কি বলছেন? জড়ানো গলায় মাঝে মাঝে শুধু বলে উঠছেন, ও জল না, জল। ডক্টর বলছেন আতঙ্ক থেকে ফিয়ার সাইকোসিস হয়েছে, তার থেকে বেরোতে পারছেন না। হ্যাঁ, জল মানে? তবে কি জলধর ওই নামটা বলতে চাইছেন? হ্যাঁ, কি বললি? জয়ন্তর চোখ দুটো দপ করে জ্বলে উঠল। বললেন, রাইট, একদম ঠিক বলেছিস যোগু, তুই সত্যি জিনিয়াস। ওই শয়তানটাই কালপ্রিট। আমি জ্যাঠাবাবুকে কতবার বলেছি ওর হালচাল সুবিধের নয়। উনি কান দিলে তো ওনার সেই এক কথা, বন্ধু শচীন সেনের ছেলে, ভালো ছেলে। শচীন সেন? হ্যাঁ, বোম্বের একসময় লাখপতি, সেন কার্লেকের কোম্পানির এক্স পার্টনার। তিনি কি? শরৎ শোভন বলে উঠলেন। এতক্ষণ উনি চুপচাপ শুনে যাচ্ছিলেন। অত শত জানি না মশাই, শুনেছি বম্বেতেই থাকেন, এক সময় নাকি অনেকগুলো ব্যবসাও ছিল।
পরে সেগুলো কি সব কারণে হাতছাড়া হয়ে যায়। তখন ছেলেকে চিঠি দিয়ে পাঠান জ্যাঠাবাবুর কাছে। যোগুমামা একটা সুতো পেয়ে গেছেন। জিজ্ঞাসা করলেন, আপনি ওদের কাউকে চিনতেন? একটু আধটু। আমার পিসির দিকে দূর সম্পর্কে বাড়ি আত্মীয়। পিসেমশাই মুম্বাইতে থাকতেন। 15-20 বছর আগেও মাঝে মাঝে অনুষ্ঠানে শচীনবাবুর সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। ভাবছি। কি ভাবছেন? ভাবছি ওদের বোম্বের ঠিকানাটা জোগাড় করে একবার ঘুরে আসবো। যাবেন? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হবে। খরচ সব সরকার দেবে। কি পট্টনায়ক সাহেব, তাই তো? পট্টনায়ক সঙ্গে সঙ্গে ঘাড় নাড়লেন। সঙ্গে সঙ্গে অনন্তবাবু আমার হাত খিঁচে ধরলেন। ফিসফিস করে বললেন, ক্রিমিনালটাকে স্যার বিশ্বাস করে বসে আছেন, দেখে নিও টুকলো, এবার ভোগান্তি কপালে নাচছে। চোচা। ফ্লাইটে কলকাতা ফিরছি। একটু আগে বাগডোগরা থেকে ফ্লাইট ছেড়েছে। জয়ন্ত দত্ত ফিরছেন বিকালে জ্যাঠাবাবুকে নিয়ে। ইতিমধ্যে মামা বেশ কয়েকবার গিয়েছিলেন ইন্দোরপ্রস্থ হোটেলে। শুনলাম কয়েকবার নাকি জেরাও করেছেন হোটেলের কর্মচারীদের। তার ফলে একটা খবর বেরিয়ে এসেছে। হোটেলের হেড কুক বলেছে সে রাত 10টা সাড়ে 10টা নাগাদ কিচেন থেকে বেরিয়ে সিঁড়ির মুখে আসার সময় দেখেছিল কেউ একজন আপাত মস্তক মুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। লোকটি বেশ লম্বা। সে কিছু সন্দেহ করেনি, তাই কাউকে বলেওনি। দুর্ঘটনা ঘটার পরে অন্য সহকর্মীদের বললে তারা হেসে উড়িয়ে দেয়। কি দেখতে কি দেখেছে? রাঁধুনির আবার একটু পান দোষ আছে, তাই রাতে উল্টোপাল্টা দেখা অস্বাভাবিক কিছু নয়। এছাড়া পরশু চা বাগান হাসপাতাল হয়ে হোটেলে ফিরে দেখি একটা মুখবন্ধ খাম রিসেপশনে পড়ে আছে। মামার নামে এসেছে। পাঠিয়েছেন ম্যানেজার রাস্তগি। উনি লিখেছেন জলধর সেন বাগান বাংলোর যে ঘরে ছিলেন সেখানে ঝাড়ু দিতে গিয়ে সুইপার কয়েক পৃষ্ঠা টাইপ করা কাগজ পায়। সেইগুলো উনি নিজের কাছেই রেখেছিলেন সেনকে ফেরত দেবেন বলে। প্লেন উঠে পড়েছে আকাশের আরও উঁচুতে। আমার পাশেই গম্ভীর অনন্ত সরখেল। এবার বেড়ানোটা বড্ড শর্টকাট হয়ে গেল। ওর মন ভালো নেই। আর পেছনেই শরৎ শোভন। শরৎ শোভন মোটামুটি লেগে আছেন অনন্তর পেছনে। একটু সুরসুরি দিয়ে বললেন, কি মশাই, প্লেন তো মহাশূন্যে, এবার একটা গান টান হোক। আপনি নিজের ভাষায় রবীন্দ্রসঙ্গীত। কেন, গানের সঙ্গে নাচবেন নাকি? আমি মরছি নিজের জ্বালায় আর আপনার ফুর্তি হচ্ছে। আহা, কি জ্বালা বলুন না। সে কৈফত কি আপনাকে দেব নাকি? হ্যাঁ, কতবার স্যারকে মানা করলো। আর যাই হোক, পাগল ছাগল জুটবেন না। এই যেমন আপনি জুটেছেন। এরপরই অনন্ত সরখেল অগ্নি দৃষ্টি এবং শরৎ শোভনের আকর্ণ বিস্তৃত হাসি। এই চাপানোতর খুব বেশি দূর এগোবার আগেই আমার দৃষ্টি গিয়ে পড়ল সামনে। আরে যোগু, কোত্থেকে? হোয়াট এ সারপ্রাইজ! জীবেশ, আমি তো দার্জিলিং। তুই? আমিও দার্জিলিং। গভর্নমেন্ট কলেজে একটা লেকচার ছিল। একা? না না, সঙ্গে টুকলু আছে, আমার ভাগ্নে। ওই যে। ভদ্রলোক যেতে যেতে ফিরে দাঁড়ালেন। গলাটা এতক্ষণ চেনা চেনা লাগলেও পেছন থেকে বুঝতে পারেনি। জীবেশ মামা, যোগুমামাদের যে কেউ বুয়ান। ধপধপে সাদা স্যুট, পায়ে সাদা নটসটা, নীল টাই, চোখে গোল্ডেন ফ্রেমের চশমা। এখনো দিব্যি বয়সটাকে ধরে রেখেছেন। জীবেশ মামা আমার দিকে তাকিয়ে সামান্য হাসলেন। তারপরে আবার মামাকে বললেন, কতদিন পর তোর সঙ্গে দেখা। কলকাতাতে আছি, অথচ কাজের চাপে দেখা সাক্ষাৎ হয় না। আর বলিস না ভাই, জয়ন্ত জ্যাঠার, বুঝলি তো, জয়ন্ত জ্যাঠার হঠাৎ সেরিব্রাল স্ট্রোক হয়েছে। আরে এই দার্জিলিংয়েই। আরে জয়ন্ত দত্ত, বুঝতে পারছিস তো? তা খবর পেয়েছিস কিছু? সে কি না, জ্যাঠা মানে ওই মাল্টি মিলিনিয়ার শিবশঙ্কর দত্ত। কবে হয়েছে? আরে ওই তো দিন 4 আগে রাতে। তো ডাক্তাররা বলছে দারুণ আতঙ্কে নাকি এটা ঘটেছে। এখন একটু ভালো অবশ্য, তবে ব্রেন ঠিকঠাক ফাংশন করছে না।
আচ্ছা শোন, তোর সঙ্গে জয়ন্তরের মধ্যে দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। স্টেটস থেকে ফেরার পর নিজেই ফোন করে একদিন এসেছিল। হাম্মাক একটা। কিছু মনে করিস না যোগু, বিদেশ থেকে ঘুরে এসে যেন মহান সায়েন্টিস্ট হয়ে এসেছেন। কেন রে, কি হলো আবার? আরে কি বলে জানিস, আমায় জ্ঞান দিচ্ছে, এখানে পড়ে টোরে রড হচ্ছিস কেন, তার চেয়ে ওদেশে আমার বন্ধু বান্ধবকে লিখে দিচ্ছি চলে যা, একটা হিললে হয়ে যাবে। আচ্ছা তা তুই কি বললি? না তুই বল, এ কথার পর কার মাথা ঠিক থাকে বল? আমিও ঝেড়ে দিলুম। অত যে বিগ বিগ বাদ যাচ্ছ বাবু, তা নিজের তলপি তলপা গুটিয়ে এই রটান দেশে চলে এলে কেন? বিকালে চা খেতে খেতে মামাকে বললাম, কিছু স্পষ্ট হলো মামা? মামা কিছু একটা ভাবছিলেন, আনমনা ভাবে বললেন, কিছুটা হলো, বাট দুয়ে দুয়ে চার যে কিছুতেই হচ্ছে না। দেখি চিঠির রিপোর্টটা পাই। চিঠি? কার চিঠি? এই যে ওনার চিঠি। মামা আবার চিন্তায় ডুবে গেলেন। তারপরে বিড়বিড় করে বললেন, যদ্দূর শুনেছি সিনিয়র অ্যাডভোকেট বসন্ত মজুমদার ছিলেন শিবশঙ্কর দত্তের ঘনিষ্ঠ বন্ধু, পারিবারিক উকিল। ওনার কাছে একবার যেতে হবে। চল তো দেখি একবার কথা বলে আসি বসন্ত মজুমদারের সঙ্গে। রেডি হয়ে নেয়। আধ ঘন্টার মধ্যে ফোন করে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বসন্তবাবুর বাড়ি খুব কাছে, বিশপ লেফরয় রোডে। বাড়ির সবাইকে বলে দেওয়া হলো পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে কিছু নিয়ে এলে তারা যেন সেটা রেখে নেন। বসন্ত মজুমদার আমাদের জন্য অপেক্ষা করছিলেন। 70-এর কাছাকাছি বয়স, ভারিক্ষী চেহারা, পুরু লেন্সের মোটা ফ্রেমের চশমা দিয়ে গভীর দুটি চোখ উঁকি মারছে। আগেই মামার নাম শুনেছেন, তারপরে যখন শুনলেন মামা জয়ন্ত দত্তের ঘনিষ্ঠ ক্লাস ফ্রেন্ড এবং শিবশঙ্কর দত্তের খুবই পরিচিত এবং স্নেহাস্পদ, এবং সেই সুবাদে মামা নিজে থেকেই যখন তাকে তুমি ডাকতে অনুরোধ করলেন, ভদ্রলোক গলে গেলেন। মামা এবারে আসল কথায় এলেন। অ্যাকচুয়ালি কয়েকটা বিষয়ে আমাদের কিছু জিজ্ঞাসা আছে আপনার কাছে। তা কি উইলের বিষয় জানতে চাইছো তো? রাইট, ঠিক ধরেছেন মেসমশাই। শোনো বাবা, উইলের কথা মক্কেল এবং উকিল বাদে কাকপক্ষীরও জানার কথা নয়। তবে তোমায় আমি বলবো, কারণ শিবশঙ্কর আমার বহুদিনের পুরনো বন্ধু। আমি চাই যে যারা ওকে খুন করার চেষ্টা করেছে তারা অপরাধের মোটিভের সঙ্গে উইলের সম্পর্ক আছে কিনা সেই জন্যই তো কন্টেন্ট জানতে চাইছো নাকি? একদম ঠিক মেসমশাই। শোনো, শিবশঙ্কর উইল করেছিল মোট 3টে। জয়ন্ত দেশে ফেরার আগে প্রথম উইলে শিবশঙ্কর তার পুরো সম্পত্তির প্রায় সবটাই উইল করেছিল ওর বন্ধুর ছেলে জলধর সেনের নামে। কিন্তু জয়ন্ত দেশে ফেরার মাস 2-এর মধ্যে শিবশঙ্কর মত পাল্টায়। দ্বিতীয় উইলে সে অর্ধেক দেয় নাতনি মৌসুমীকে, বাকি অর্ধেক দেয় জলধরকে। কিন্তু কেন জানি না শিবশঙ্কর এখানে থামে না। তৃতীয় উইল করলো কদিন আগে। শিবশঙ্কর দার্জিলিং যাবার ঠিক 2 দিন আগেই ওটা রেজিস্ট্রি হলো। শেষ উইলে শিবশঙ্কর মোট সম্পত্তির 2/3 অংশ দিয়েছে মৌসুমীকে, আর বাকিটা রেখেছে জলধরের জন্য। আইন অনুযায়ী ওই উইলই ফাইনাল। এক্সিকিউটর হিসাবে মৌসুমীর অ্যাডাল্ট হওয়া পর্যন্ত সম্পত্তি দেখাশোনা করবে ভাইপো জয়ন্তই। এক টানা ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। মামা তুলে নিলেন। হ্যালো,
জগবন্ধু মুখার্জি বলছি। পরক্ষণেই পাল্টে গেল তার মুখের চেহারা। উত্তেজিতভাবে বললেন, কে? তোকে খুন করতে ল্যাবে? কখন কখন? হ্যাঁ, চিনতে পেরেছিস? গলা কি অন্যরকম? আশ্চর্য, খুব আশ্চর্য। দাঁড়া, আমি এখনই যাচ্ছি, চিন্তা করিস না, এখনই যাচ্ছি। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 4টে বাজল। জনহীন রাস্তা দিয়ে 4th গিয়ারে গাড়ি চালিয়ে ঠিক 12 মিনিটে আমরা পৌঁছে গেলাম 10 নম্বর চণ্ডীঘোষ রোডে। জীবেশ মামা ছুটে এলেন, তার হাতে জ্বলন্ত চুরুট, মুখ লাল। হয় দেখে যা। প্রথম ঘরটা ড্রয়িং রুম, টিভি, সোফা, শোকেসে সুন্দর সাজানো। তারপরে ল্যাবরেটরি কাম স্টাডি রুম। বেশ বড় ঘর। ঘরে ঢোকার 2টো দরজা, একটা বৈঠকখানা দিয়ে, অন্যটা অন্দরমহলের দিক দিয়ে। ঘরটার ডান দিকে গারোধীন হ্যালফ্যাশনের বড় বড় জানলা, ভারী পর্দা ঝোলানো। 2টো জানলাই বাগানের দিকে। ঘরের বাঁ কোণে বইয়ের বিরাট আলমারি, তার পাশেই ইজি চেয়ার। ইজি চেয়ারের বাঁ দিকে ছোট্ট উঁচু ড্রয়ার, তার উপরে সুদৃশ্য ল্যাম্প বসানো, টেবিল ল্যাম্প। লাইব্রেরিটা বিধ্বস্ত, কয়েকটা র্যাক উল্টে গেছে, ঘরময় কাঁচের টুকরো। কি হয়েছিল সবটা বল এবার। যোগু মামা ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন, জীবেশ মামা আর আমি সামনের চেয়ারে। চুরুটে জোরে জোরে টান দিয়ে জীবেশ মামা বলতে আরম্ভ করলেন, কাল সকালে বেনেটোর সঙ্গে দেখা, বাইরে একটু রেস্ট নিয়ে ল্যাবে ঢুকলাম 6টা নাগাদ। কাগজপত্র নিয়ে ইজি চেয়ারে বসেছি, পড়ছি আর ভাবছি। ভেতর থেকে রাতের খাবার দিয়ে গেছে, পড়তে পড়তে খেয়ে নিয়েছি। কখন যে তন্দ্রা মতন এসে গেছে তা জানি না। হঠাৎ করে অ্যালার্ম বেজে উঠল। এক মিনিট, দরজাটা বন্ধ ছিল? অবশ্যই, বাইরের গেট 10:30টার পর বন্ধ করে দেওয়া হয়। শয়তানটা এসেছিল বাগানের দিক দিয়ে, জানলা টপকে। চমকে উঠে দেখি জানলার সামনে ঘরের কোণে দাঁড়িয়ে এক দীর্ঘ মূর্তি। আচমকা এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়েছিলাম ঠিকই, তবে বুদ্ধি হারায়নি। ওই ড্রয়ারটায় আমার লোডেড রিভলভার থাকে। সন্তর্পণে ওটাকে হাতে তুলে নিতে সাহস বেড়ে গেল। বললাম, কে কে তুমি? মূর্তিটা ক্ষণক্ষণে গলায় হেসে উঠল, জলধর সেন। জলধর সেন? ঠিক শুনেছিস? একদম শিওর। দাঁড়া, সবই রেকর্ড করা আছে। ল্যাবে আমি একটা নতুন যন্ত্র বসিয়েছি। এ ঘরের সব জানলা, এমনকি দরজার পাপোশের নিচেও মাইক্রোফোন ফিট করা আছে। হ্যাঁ, রয়েছে অ্যালার্ম কানেকশনও। রাতে যেদিন ল্যাবে কাজ করি 10:30টার পর সুইচ অন করে দেওয়া হয়। রাতে কোনো অবাঞ্ছিত অতিথি যদি ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে অ্যালার্ম আর রেকর্ডার দুটোই চালু হয়ে যাবে। অর্থাৎ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে অপরাধী ধরার ক্লু থেকে যাবে। হ্যাঁ, রাইট। এবার রেকর্ডার চালু করছি, শোন। প্রথমে অ্যালার্মের তীব্র শব্দ, তারপরে, কে কে তুমি? আমি জলধর সেন। জলধর সেন? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে যখন গলা টিপে তোমায় মারবো। মারবে কেন? তুমি বন্ধুকে ঠকিয়েছ বলে। খবরদার, আর এক পায়ে গিয়েও না। টেপ বন্ধ করে জীবেশ বললেন, বেশ খানিকটা দূরে ছিল, ফায়ার করেছিলাম, অন্ধকারে মিস হলো। মামা চুপ। কয়েক সেকেন্ড পরে বললেন, আচ্ছা, ওই ঠকানোর ব্যাপারটা কি রে? কি করে বলবো বল, কিছুই তো বুঝতে পারছি না। কেন বা এলো আমায় খুন করতে? ব্যাপারটা এমন শকিং, কিছুই বুঝতে পারছিলাম না। তাই হঠাৎ তোর কথা মনে পড়লো। আচ্ছা চল তো একটু বাগানে চল, আয়। জীবেশ মামার হাতে জ্বলন্ত টর্চ, জানলার ঠিক নিচে থেকে বড় বড় পায়ের ছাপ। যোগমামা বসে পড়লেন। দেখলাম ওর বাঁ হাতটা সন্তর্পণে বুক পকেটে ঢুকে আবার বেরিয়ে এলো। টুকলো, চটপট কয়েকটা ক্লোজ আপ স্ন্যাপ নিয়ে নে তো।
আর জীবু, তোর ওই ক্যাসেটটা দিয়ে দে, স্টাডি করতে হবে। সব কাজ সেরে যখন গাড়িতে বসলাম, ভোরের রোদ্দুর তখন কলকাতার গাছপালা, বাড়িঘরের গায়ে, মাথায় মাখামাখি। মামা ড্রাইভ করছেন। সকালের ফুরফুরে বাতাসে তন্দ্রা এসে যাচ্ছে। মামা, কোথায় যাচ্ছি? হাতিবাগানে। ওই জয়ন্তর জ্যাঠা কেমন আছেন একটু দেখে আসি। হঠাৎ জীবেশ মামার উপরে অ্যাটাক হলো কেন? সেটাই তো এখনো ঠিক বুঝতে পারছি না রে টুকলু। বেডন স্ট্রিট পার হয়ে গাড়ি থামল। সরু গলির মধ্যে 8 মিনিটের হাঁটা পথে দত্ত ম্যানসন। বড় ফটক। দারোয়ান খুলে খবর দিতে গেল। আমরা ড্রয়িং রুমে বসলাম। 1 মিনিটের মধ্যেই এসে পড়লেন জয়ন্ত দত্ত। কিন্তু এই কি চেহারা হয়েছে ওর! ঝোড়ো কাকের মতো বিধ্বস্ত চেহারা। ধপ করে বসে পড়লেন সোফায়। তারপরে তাকালেন আমাদের দিকে। শূন্য দৃষ্টি। মামা হতভম্ব। ঝুঁকে পড়ে বললেন, তবে আরে এই বল না, কি কি হয়েছে? কি হোয়াট হ্যাপেন্ড? এই 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 জয়ন্ত, আরে এই জয়ন্ত, আরে কি আশ্চর্য, কি হয়েছে কি বলবি তো? আরে এই জ্যাঠাবাবুর কিছু? দুদিকে মাথা নাড়লেন জয়ন্ত। ওর 2 চোখে জল। না, তবে আরে বল না, কি হয়েছে? কি হোয়াট হ্যাপেন্ড, খুলে বলবি তো? জয়ন্ত হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। যোগু, যোগু সর্বনাশ হয়ে গেছে রে। মৌসুমি কথা বলছে না। হোয়াট? কথা বলছে না মানে ও কি অসুস্থ? শরীর এখন ঠিক, কিন্তু কিন্তু কিছু ধাক্কায় ও বহুদিন হয়ে গেছে কথা বলছে না, রেসপন্ড করছে না। যোগু, আমার কি হবে? আমার কি হবে যোগু? না না না, শান্ত হ, শান্ত হ, শান্ত হ জন্তু, শান্ত হ। আরে বাবা, সব ঠিক হয়ে যাবে। আর কি আশ্চর্য, অত ঘাবড়ে যাস না ভাই, আমি তো আছি। নে চল, চল তো, চল চল, ওকে দেখি একবার। আয় আয়, চল। শিবশঙ্কর দত্তের খাটের বাজুতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল ছোট্ট মৌসুমি। নার্স তার দাদুর প্রেশার মাপছে। মামা ঘরে ঢুকে খাটের দিকে এগিয়ে গেলেন। বললেন, জ্যাঠাবাবু, জ্যাঠাবাবু চিনতে পারছেন? আমি যোগু, জয়ন্তর কলেজের বন্ধু। কোনো উত্তর দিলেন না বৃদ্ধ। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন মামার দিকে। একবার বাঁ হাতটা ওঠাবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। আমি মৌসুমীর পিঠে হাত দিয়ে কোমল গলায় বললাম, চিনতে পারছো আমায়? আমি টুকলু দাদা। মৌসুমীও উত্তর দিল না। ঘাড় ফিরিয়ে একবার দেখলো আমায়, তারপরে আরো জোরে খাটের বাজু আঁকড়ে ধরল। চোখে মুখে ভয়। মামা বললেন, ভয়ঙ্কর কোনো শক পেয়েছে। ওর এরকম অবস্থা কখন থেকে? আমি তখন ছিলাম না রে। ফিরে এসে তখন এ বাড়িতে কে কে ছিল? সবাই ছিল। কাজের লোকজন, কাজের লোক মোক্ষদা, হরিহর, ঠাকুর নিশাপতি, দারোয়ান, রামবিলাস, সকলেই। ট্রেতে চা বিস্কুট নিয়ে ঘরে ঢুকলো এক মাঝবয়সী মহিলা। জয়ন্ত মৃদু গলায় বললেন, এই হচ্ছে মোক্ষদা, বহুদিন এ বাড়িতে। আচ্ছা মোক্ষদা, কাল রাতে ঠিক কি হয়েছিল বলতে পারবে? আমি তো তখন কুকুমনের দুধ গোছাচ্ছিলুম। ঘড়িতে 10টার ঘন্টা বেজেছে। হঠাৎ করে নাইট নিভে গেল, নোট শেডিং। হেরিকেন ধরিয়ে সবে কয়েক পা এগিয়েছি, ও মাগো, সে কি চিৎকার দিদিমণির! হাত থেকে আমার বাটিখানা পড়ে গেল। পড়িমড়ি করে ছুটলুম খুকুমনির ঘরের দিকে। ততক্ষণে খুকুমনি খাটের ওপর চোখ উল্টে অজ্ঞান। তারপর বাড়ির সব লোকেরাও তখন পড়েছিল। সবাই মিলে জল টল ছিটিয়ে, নাকে ধোঁয়া দিয়ে
দিদিমণির সার ফেরালুম। দিদিমণি তাকালো, উঠেও বসলো। তারপর থেকে যেন জেগেও ঘুমোচ্ছে, কথা বলছে না, ভয়ে যেন কাঁটা হয়ে আছে। লোকজন তো সবাই ছিল বাড়িতে, তাই তো? হ্যাঁ গা দাদা বাবু। মোক্ষদা একটু ভাবলো, তারপরে বলল, শুধু বেরেজও আসেনি, দরজা বন্ধ করে ঘুমোচ্ছিল। ওর খুব জ্বর ছিল কি না? বেরজো? এই বেরজোটাকে? জয়ন্ত মাথা ঝুঁকিয়ে বসেছিলেন, বললেন, ব্রজহরি, মৌসুমীর কেয়ারটেকার বলতে পারিস। স্কুলে নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়। দীঘায় বেড়াতে গিয়ে মাস 2 আগে ওকে নিয়ে এসেছি। কদিন ধরে ও টানা জ্বরে ভুগছে, নিশ্চয়ই ম্যালেরিয়া। রাতের দিকে জ্বরটা আসে। কাল ও থাকলে। জয়ন্ত, আরে তোকে বলেছি তো সব ঠিক হয়ে যাবে। তুই অন্য সব কাজের লোকজনদের ডাক, একটু কথা বলি, দরকার আছে। ডাক সবাইকে। সে বল, তবে তবে আমি 100% শিওর ওই অমানুষ জলধর সেন হচ্ছে নাটের গুরু। একজন যা করছে জেনে বুঝে, অন্যজন সেটাই না জেনে। অন্তত আমার তাই মনে হচ্ছে। যোগু মামা কাজ করতে করতে মুখ না তুলেই বললেন, মামার টেবিলে এখন এক গাদা জিনিস, গুচ্ছের ফটো, কাগজের টুকরো, ট্রেপ রেকর্ডার, ফরেন্সিক রিপোর্ট। আমি খাটে হেলান দিয়ে চুপচাপ ভাবছিলাম। হঠাৎ এই কথায় রীতিমতো অবাক। তার মানে? তার মানে হলো, আচ্ছা থাকে, রিপোর্টটা আসতে দে আগে, তারপর বলছি। রিপোর্ট? কিসের? এলেই দেখিস। আচ্ছা শোন, দুপুরে একটা বাইরের টেলিফোন আসতে পারে, সঙ্গে সঙ্গে ডেকে দিস আমাকে, কেমন? মামা আবার নিজের কাজে ডুবে গেলেন। এই এক বিরক্তিকর স্বভাব যোগু মামার। নিজেই শুরু করেন, আবার নিজেই চেপে যান। এবারে ঘটনাগুলো সব তালগোল পাকিয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। প্রথমে শুরু হলো মারণ মশা দিয়ে, তারপরে জড়িয়ে পড়লাম সম্পূর্ণ অন্য ঘটনায়। তবে একটাই ভালো খবর, যে ফিরে এসে মরা মশাটাকে সরকারি ল্যাবে পরীক্ষা করিয়ে মামা নাকি নিশ্চিত হয়েছেন যে বিজনবাড়ির চা বাগানে আর কেউ মরবে না, মরেও নি। সুতরাং পট্টনায়ক দিল্লিতে ফিরে গেছেন। গতকাল দত্ত ম্যানসনের সকালের জবানবন্দি টেপ রেকর্ড করা হয়েছে। মোক্ষদা ছাড়া অন্য সকলের স্টেটমেন্ট মোটামুটি এক। আর কাল সকালেও তো বজহরির গায়ে বেশ তাপ ছিল। লম্বা চওড়া লোকটা কম্বল মুড়ি দিয়েও বোধহয় জ্বরের তারসে কাশছিল আর কুঁকড়ে যাচ্ছিল। 2-1টা কথা বলেই মামা তাকে ছেড়ে দিয়েছিলেন। এত ঘটনা, দুর্ঘটনা, খুনের পরে মামাকে দেখেছি, কিন্তু গতকালের মতো বেভুলও কোনোদিন দেখিনি। নইলে দত্ত ম্যানসনের তার কনুয়ের ধাক্কায় জলভর্তি গ্লাসটা মেঝেয় পড়ে চৌচির হয় কখনো? সাত সকালে আবার কে এলো? অনন্ত সরখেল ঢুকতে ঢুকতেই বললেন, কি সমাচার টুকলু সাহেব? স্যার মেরে এনেছেন নিশ্চয়ই। মেরে? কাকে মেরে আনবেন? ধুত, বলছি তদন্তের চাল গুটিয়ে এনেছেন তো? কি জানি, চেষ্টা করে যাচ্ছেন। যেতেই হবে। অনন্ত সরখেল আজকাল নস্যি নিচ্ছেন। 2 আঙুলের ডগায় এক টিপ নস্যি নিয়ে নাকে চালান করে দিয়ে বললেন, অতবার কথা তো শুনবেন না স্যার, কতবার হিন্টস দিলাম। হিন্টস দিলেন? হ্যাঁ দিলুম। ওই হতচ্ছাড়াটাই কালপ্রিট, ওটাকে 3rd ডিগ্রি দিলেই সব বেরিয়ে পড়তো। কালপ্রিট কে? এর মধ্যেই নস্যির এফেক্ট শুরু হয়ে গেছে। অনন্ত সরখেল নাক চোখ বিশ্রীভাবে বিকৃত হচ্ছে। তারপরে বিরাট এক হ্যাচ্চো, নাক মুখ সাফ করতে করতে বললেন, আরে বাবু, ওই যে তোমার সুপারস্টার গায়ক, এটা কি নাম বলেছিল যেন? ইয়েস, শরৎ শোভন।
বাপের জন্য ওরকম নাম শুনেছ? একজোড়া নাম একসঙ্গে, হ্যাঁ? সবটাই ফলস দিচ্ছে, নাটক করছে। ওই নচ্ছারটাই আসলে জলধর, বুঝলে? কি ব্যাপার, কলিং বেলটা একটানা বেজেই চলেছে। আচ্ছা, লোক বটে তো, বোতাম টিপেই রেখেছে। দরজা খুলতেই আমাকে ধাক্কা মেরে ঢুকে পড়লেন জয়ন্ত দত্ত। পাগলের মতো চেঁচিয়ে উঠলেন, যোগু, 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 আমি আর বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। যোগু মামা বেরিয়ে এসছেন। জয়ন্ত তার হাত ধরে টান দিলেন। হায় হায়, দেখে যা। বেরিয়ে এলাম কম্পাউন্ডে। জয়ন্ত দত্তের বিদেশি গাড়িটা ক্ষত বিক্ষত। একই অবস্থা গাড়িটার। Yes, and this has been done by the scoundrel Jaladhar Sen. Yes, I have definitely recognized him. Cool down, please. কি হয়েছে খুলে বল দেখি। এখানে আসছিলাম রোববার, তাই রেড রোড নিয়েছি। হঠাৎ আমার রিয়ার গ্লাসে চোখে পড়লো অনেকটা পিছনে একটা হুড খোলা জিপ বেশ জোরে এগিয়ে আসছে। প্রথমে ঠিক বুঝতে পারিনি, তারপর ড্রাইভারকে দেখেই চমকে উঠলাম। জলধর সেন। সিক্স সেন্স বলল ওর উদ্দেশ্য ঠিক নেই, কিন্তু তখন দেরি হয়ে গেছে। জিপটা একেবারে ঘাড়ে এসে পড়েছে। আমি স্পিড বাড়াবার আগেই জিপটা এসে দড়াম করে মারলো আমার ডান সাইডে। পাক খেয়ে ঘুরে গেল আমার গাড়ি। জিপটা এবার এসে গেল বাঁদিকে। আমি তখন বুঝে নিয়েছি আজ আমি শেষ। স্পষ্ট দেখলাম জিপের সিটে বসে জলধর সেনের সে কি হাসি। তখনও নার্ভ ফেল করিনি, আর গাড়িটা মজবুত ছিল বলে ভগবানের দয়ায় বেঁচে গেছি। যেটুকু সময় শয়তানটা হাসতে খরচ করেছে তার মধ্যেই কোনো রকমে গাড়ি সোজা করে প্রাণপণে চালিয়ে দিয়েছি। সেও তাড়া করেছিল, আমার গাড়ির পিক আপ অনেক বেশি বলে ধরতে পারেনি। দেখ দেখ কি অবস্থা হয়েছে আমার। জয়ন্তবাবুর সারা গা হাত পা ছড়ে কেটে গেছে, রক্তে জামা প্যান্ট মাখামাখি। পিকলু ডেটল আর তুলো আনতে ছুটল। যোগমামা বললেন, আচ্ছা 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 ঠিক আছে, বস বস। আহা বস, নে নে এবার বল আমার কাছে কেন আসছিলি, কি কারণ? মৌসুমীর জন্য। মেয়েটার যে কি হয়ে গেল, কত ডাক্তার দেখালাম, কিছুই হলো না। তা কি বলছে ডাক্তাররা? বলছে কোনো মারাত্মক ভয় পেয়ে এমন ঘটেছে। সেই ভয় রিপিট করালে আর সেই সময় সাহস দিতে পারলে হয়তো নর্মাল হতে পারে। বল তুই এটা কি করে সম্ভব? যোগু প্লিজ আমাকে একটু অ্যাডভাইস দে। আমি আর পারছি না, আমি আর পারছি না। দুহাতে মুখ ঢাকলেন জয়ন্ত দত্ত। যোগমামা বললেন, দেখ জন্তু, তোর যদি আপত্তি না থাকে তাহলে আমি একবার শেষ চেষ্টা করে দেখতে পারি। যা যা এখন বাড়ি গিয়ে রেস্ট নে। আরে শোন, আরে টিটেনাস নিয়ে নিস, আর মাথাটা ঠান্ডা রাখ ভাই, মাথাটা ঠান্ডা রাখ, সব ঠিক হয়ে যাবে সমস্ত, কিচ্ছু ভাবিস না। জয়ন্ত দত্তকে গাড়িতে তুলে ফিরছি, উঠোনে আবার ইঞ্জিনের গর্জন। কে এলো? শরৎ শোভন। চাবি ঘোরাতে ঘোরাতে জিপ থেকে নামছেন। সঙ্গে সঙ্গে অনন্ত সরখেল ফিস ফিস করে বললেন, দেখেছ হুট খোলা জিপ, মিলে গেল তো, স্যারকে বলো। মামা কিন্তু আন্তরিক গলাতেই বললেন, আরে আসুন আসুন সরোজবাবু, আপনার জন্যই ওয়েট করছিলাম, বসুন। সোফায় বসে শরৎ শোভন বললেন, ওহ হ্যারিকেন ট্যুর, স্টেশন থেকে বাড়ি ফিরে সোজা চলে এসছি। রোমহর্ষক সংবাদ। বলে ফেলেন। বোম্বেতে শচীন সেনের বাড়িতে গিয়ে অবাক হয়ে যায়। মেরিন ড্রাইভের কাছেই ওনার বাড়ি, বাড়ি তালাবন্ধ। খোঁজখবর নিয়ে শুনলাম শচীন সেন নাকি এখন দিল্লিতে থাকে, মেয়ে জামাইয়ের কাছে। আর ওনার ছেলে জলধর সেন? সেটাই সবচেয়ে রিভিলিং। জলধর সেন বছর 10 আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সে কি? হ্যাঁ, এটাই ঘটনা। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন শচীন সেন। কিছুটা অসংলগ্নতা দেখা দিয়েছিল তার মধ্যে। স্ত্রী আগেই গত হয়েছিলেন, তখন মেয়ে জামাই এসে তাকে নিয়ে যায় দিল্লিতে। যোগুমামা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখ দুটো জল জল করছে। উঠে এসে শরৎ শোভনে হাত ধরলেন। Well done, a lot of thanks to you. আপনি
এই তদন্তে যে কি উপকার করলেন সরোজবাবু হয়তো আপনি নিজেও জানেন না, কিন্তু লাস্ট আর একটু কাজ করতে হবে। প্লিজ প্লিজ একটু পাশের ঘরে চলুন, আসুন আসুন প্লিজ। নাচতে নাচতে পিকলু এসে ঢুকলো। মৌসুমীর হাত ধরেছে, ধুতি পরেছে, সেটাই গায়ে জড়িয়েছে, ঝাঁটা দিয়ে তীর ধনুক বানিয়ে পিঠে জুড়েছে, চুলে ঝুঁটি বাঁধা। মৌসুমীর পরনে শাড়ির টুকরো, ঠোঁটে গালে গোলাপি রং আর চোখে কাজল, মাথায় ঝুঁটি, খুব মিষ্টি দেখাচ্ছে। পিকলু বলল, হ্যাঁ কেমন হয়েছে মামা? ঠিক রাম সীতার মতো লাগছে তো? হ্যাঁ, প্রতি রবিবার টিভিতে রামায়ণ চলছে, তারই এফেক্ট। মামা মিটি হেসে বললেন, ফাইন, কিন্তু শুধু দাঁড়ালে তো হবে না বাপু, একটু নিচে কুঁতেও দেখাতে হবে যে। হ্যাঁ, আগে থেকে রেডি করা ছিল, ক্যাসেট পুড়ে চালু করে দিলাম টেপ রেকর্ডার। আজ সন্ধ্যায় জড়ো হয়েছি বিশেষ উদ্দেশ্যে। পট্টনায়ক কলকাতাতেই এসেছিলেন, তিনিও হাজির। মামা বলেছেন মৌসুমীকে স্বাভাবিক করে তোলার জন্য একটা ছোট্ট অনুষ্ঠান হবে। নাচ গানের পরে যোগুমামা দেখাবেন ম্যাজিক। সেই জন্যই এই ঘরের দরজা জানলা বন্ধ। সঙ্গে সঙ্গে পিকলুও শরীর দোলাচ্ছে, কিন্তু মৌসুমী জড়ো পুতুলের মতো দাঁড়িয়ে, একটুকুও নড়ছে না। ও কি সাড়া দেবে না? যোগুমামা কি হেরে যাবেন? মিনিট দুয়েক মৌসুমীর হাত ধরে টানা হেঁচড়া করে পিকলু হতাশ গলায় বলল, না মামা, করছে না। ঠিক তখনই ঝপ করে নিভে গেল ঘরের সমস্ত আলো। অন্ধকার, লোডশেডিং। যোগুমামার গলা শোনা গেল, আমি আলো নিভিয়েছি, ম্যাজিক শো শুরু হয়েছে। ঘরে পিন পরা নৈশব্দ। আবার ভেসে এলো মামার গলা, সবাই স্থির হয়ে বসুন, এটা ভৌতিক ইন্দ্রজাল। এই ম্যাজিকে আমি আপনাদের সামনে হাজির করছি জলধর সেনকে। শিবশঙ্কর দত্তের বন্ধু শচীন সেনের ছেলে জলধর মোটর দুর্ঘটনায় মারা গেছেন 10 বছর আগে। আর একটা কথা, কেউ ভয় পেলে ঘর থেকে চলে যেতে পারেন এখনই, রাইট নাও প্লিজ। ভয় কিসের? অনন্ত সরখেল দুহাতে খামছে ধরেছে আমার কাঁধ। উফ বাবারি, অন্ধকার সয়ে গেছে। মামাকে আবঝা দেখতে পাচ্ছি। মামা দরজা খুলে দিয়েছেন, কেটে কেটে বললেন, এসো জলধর, এসো, তোমারই জন্যে আমরা অপেক্ষা করছি। দরজায় ধাতব শব্দ হচ্ছে। দরজা দিয়ে ঢুকলো দীর্ঘকায় এক মূর্তি। ধপাস, অনন্ত সরখেল নির্ঘাত উল্টে পড়েছেন। ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে সে। তার শরীর দিয়ে সাদা আলো বেরোচ্ছে, জ্বলছে আর নিভছে। মূর্তি এবার কথা বলল, আপনারা আমায় দেখে অবাক হচ্ছেন, আমি আসতে চাইওনি, কিন্তু ছোট্ট মেয়েটা মৌসুমী আমায় টেনে এনেছে প্রেতলোক থেকে। ওকে আমি বড্ড ভালোবাসি। ওকে ওকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে। মূর্তির কণ্ঠস্বর আগেও শুনেছি, জীবেশ মামার বাড়িতে রেকর্ড করা ছিল। মূর্তি মৌসুমীর দিকে এগিয়ে আসছে আর বলছে, মৌসুমী, মৌসুমী, ভয় পেও না মৌসুমী, এসো, কাছে এসো। হঠাৎ বোবা মৌসুমী চিৎকার করে উঠল। তার হাতের তর্জনী মূর্তির দিকে। থরথর করে সে কাঁপছে। মুহূর্তের মধ্যে মামা ঝাঁপিয়ে এসে কোলে তুলে নিলেন মৌসুমীকে। গায়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, কিছু না কিছু না বেটা, কিছু না কিছু না, কোনো 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 ভয় নেই, কোনো ভয় নেই, ভূত টুত কিচ্ছু নেই, ভূত টুত কিচ্ছু নেই, নাথিং নাথিং। টপ করে জ্বলে উঠল আলো। হাঁ হাঁ করে দেখলাম মূর্তির মাথা থেকে পা পর্যন্ত সাদা টুনি বাল্ব লাগানো। টুনিগুলো জ্বলছে,
নিভছে। মূর্তির ধরাচুরো খুলে ফেলল। এ কি কাণ্ড! শেষে শরৎ শোভন মুখের কাছ থেকে একটা কাঁসার বাটি খুলে নামিয়ে রাখলেন। তারপরে হেসে বললেন, এইটা দিয়ে অমন বেড়ে আওয়াজ বেরোচ্ছিল। ডক্টর মুখার্জির পরিচালনায় অ্যাক্টিংটা করলাম বলুন। হ্যাঁ, একটু হাততালি অন্তত দিন। দেখলে তো মামনি, সবটাই মানুষের কাণ্ড। মৌসুমী সজোরে মাথা ঝাঁকালো। কি আশ্চর্য! আচমকা ধাক্কাটা ঠিক ম্যাজিকের মতোই কাজ করেছে। বোবা মৌসুমী আবার আগের মতন ছটফটে হাসি খুশি। চিৎপাত অনন্তবাবুর দিকে তাকিয়ে সে দুই হাতে তালি দিচ্ছে। অনন্ত সরখেল কাঁচুমাচু মুখে উঠে বসেছেন। মামা বললেন, ঠিক বলেছ মামনি, রাম ভীতু। ওকে খুব ভয় দেখাতে হবে। তা বলো তো মামনি, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? বলো। বুঝতে পেরেছি আঙ্কেল। সেদিনকে না সন্ধেবেলায় আন্টির কাছে পড়া শেষ করে মোক্ষদা মাসিকে বলেছি দুধ আর রুটি দিতে। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আমি হ্যারিকেন চাইতে যেই না জানলার কাছে গেছি, দেখি বাইরে দিয়ে ঠিক এইরকম আলো জ্বালা একটা লোক হেঁটে আসছে। আমি ভূত ভূত বলে চেঁচিয়ে উঠতে লোকটা ঘুরে এলো আমার দিকে। ফিস ফিস করে বলছে, ভয় পেও না গো দিদিমণি, আমি গো আমি। লোকটার গলাটা না আমার খুব চেনা। আমি চেঁচিয়ে বলছি, না না, এসো না এসো না। লোকটা শুনলো না। জানলার কাছে এসে মুখ নাচাচ্ছিল আর বলছিল, ও দিদিমণি, আমি ব্রজহরি গো। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন আর কথা বলতে পারি না, শুধু ভয় আর ভয়। মৌসুমী এক নিঃশ্বাসে বলে গেল, আমরা আগেই চুপ হয়ে গেছি। মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ব্রজহরি যে সব কাণ্ড ঘটিয়েছে সেটা আমি আগেই বুঝে গিয়েছিলাম। কারণ অকাট্য প্রমাণ, পায়ের ছাপ, হোটেল ইন্দ্রপ্রস্থর পায়ের ছাপ, জীবেশের বাগানের পায়ের ছাপ, আর সেদিন দত্ত ম্যানশনে গ্লাস উল্টে পড়া জলে ব্রজহরির পায়ের ছাপ, তিনটেই হুবহু মিলে গেছে। ও যে বা পা টেনে টেনে হাঁটে সেই প্রমাণও রয়েছে পায়ের ছাপে। আর রাতে জীবেশের বাড়িতে বা মৌসুমীকে যে গলায় সে কথা বলেছিল, সেটা হচ্ছে বলার সময় ধাতুর কোনো বস্তু মুখের সামনে লাগিয়ে রেখে সে কথা বলেছিল। সেই কারণে ওই রকম আওয়াজ বেরিয়েছিল। আর সেটাই একটু আগে নকল করে দেখালেন সরোজবাবু। কিন্তু একটা জিনিস সে পাল্টাতে পারেনি। হ্যাঁ, সেটা হলো কাশির শব্দ বা তার বলার ভঙ্গি বা ধরন। বদলাতে পারেনি তার কথায় মেদিনীপুরের টান। বারবার রেকর্ডেড ভয়েস শুনে সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। তবু মৌসুমীর এই কথাগুলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে জোরদার। হ্যাঁ, তবে আপনাদের এখনো অনেকগুলো প্রশ্ন রয়েছে মনে, জানি, কিন্তু সেগুলোর জবাব দেওয়ার আগে ব্রজহরিকে সশরীরে ধরা দরকার। হ্যাঁ, আরেকটা কথা, শিবশঙ্কর দত্ত ওই প্যারালাইজড অবস্থায় মাঝে মাঝে বলেছেন না, জল জল, এই পুরো কথাটা হচ্ছে জ্বলন্ত, জলধর নয়। কেমন? হাওড়ার গেটে এসে দাঁড়ালাম। টিটি বললেন 12 নম্বরে খড়গপুর লোকাল। হুইসেল দিয়েছে। পট্টনায়ক আর আমি প্রাণপণে ছুটেছি। প্ল্যাটফর্মে যখন এসে পৌঁছালাম, ট্রেন তখন স্পিড তুলেছে। ছুটতে ছুটতে কম্পার্টমেন্টের হাতলে হাত বাড়িয়ে দিয়েছি। ঝাঁকুনি দিয়ে শরীর ঢুকে গেল ভেতরে। পট্টনায়কও উঠে পড়েছেন। দরদর করে ঘামছি। বাপরে বাপ, কি বিশ্রী ঝুঁকি নিতে হলো। উপায়ও ছিল না। এটাই ব্রজহরির পালাবার লাস্ট ট্রেন।
কিছুতেই ফোনে পাওয়া যায়নি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সুবীর মুখার্জিকে। দত্ত ম্যানসনে পৌঁছে শুনি জয়ন্ত দত্ত খানিকটা আগেই বেরিয়েছেন। ব্রজহরি একটু আগে বেরিয়ে গেছে, সম্ভবত দেশের দিকে। সুতরাং তখনই জিপ নিয়ে ছুটেছি হাওড়ার দিকে। সবটাই আন্দাজ। পট্টনায়ক বলেছেন দীঘার কাছে দেশ ব্রজহরির, তাই হাওড়া দিয়ে খড়গপুর বা মেচেতা হয়ে যেতে পারে। দীঘার দিকের বাসগুলো খুঁজেছি স্ট্যান্ডে গিয়ে, পাইনি। গালপিং ট্রেন, সব স্টেশনে থামে না। প্রথম স্টেশন সাঁতরাগাছি। ট্রেন থামতেই নেমে ছুটেছি, খুঁজেছি কামরায় কামরায়। 4টে কামরা দেখতে না দেখতেই ট্রেন ছেড়ে দিল। পরের স্টেশন আন্দুল, আবার খোঁজ। 4টে শেষ হতে না হতেই ট্রেন ছেড়ে দিল। মোচকা নিয়ে মফসলালি একজন ট্রেনের মেঝেতে বসেছিল। জিজ্ঞাসা করলাম, ভাই এর পরের স্টেশন কি উলুবেড়ে? ঠিক তখনই ভেসে এলো অস্পষ্ট হই হল্লা। ট্রেনটা থেমে গেছে। দুপাশে ঘোর অন্ধকার। ধুধু প্রান্তরে কি ব্যাপার? আবার নেমে পড়তেই দ্রুত এগোলাম ইঞ্জিনের দিকে। বেশ কিছু লোকের জটলা, দুজনে কথাবার্তা কানে এলো। আচ্ছা তাই নাকি? নলপুরের আগেই লাফ দিল? হ্যাঁ। তা মশাই আপনি আটকাতে পারলেন না? দূর মশাই, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমার তো আত্মারাম খাঁচা ছাড়া। দ্বিতীয় লোকটিকে বললাম, কি হয়েছিল? আরে মশাই, পুরোপুরি ভৌতিক কাণ্ড একেবারে। লোকটা আপাত মস্ত কম্বল মুড়ি দিয়ে সিটের এক কোণে বসেছিল। মাঝে একবার ওই আন্দোল আসতে উঠে বাইরের দরজার কাছে গেছিল। হ্যাঁ, মানে কম্বল ঢাকা ছিল, ভেবেছিলাম নেমে যাবে, কিন্তু ও ফিরে এসে আবার বসে পড়লো। নিজের মনে বিড়বিড় করছিল, ওই ওরা এসে গেছে, ধরে ফেলবে। তারপর ট্রেন আবাদা যেই ক্রস করেছে, হঠাৎ উঠে ছুটে গেল দরজার দিকে। কম্বলটা হঠাৎ খসে পড়েছিল ওর গা থেকে। কি বলবো মশাই, ওরে বাপরে বাপ, মানুষ নয়, ও নিঘাত ভূত। ওর সারা শরীর দিয়ে আলো জ্বলছিল, নিভছিল। তারপরে হঠাৎ ঝাঁপ দিল অন্ধকারে। বাপরে, কি ভয়ঙ্কর! তন্দ্রার মধ্যে কানে এলো, জয়ন্ত এসে গেছিস? মৌসুমি স্বাভাবিক হয়ে গেছে। আমাদের মিটিং তাহলে শুরু করছি, তোর জন্যই অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি চোখ মুখে জল দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। সকাল 10টা বাজে। ঘরের বড় সোফাটায় যোগু মামা, তার চতুর্দিকে শরৎশোভন, জয়ন্ত দত্ত, সত্যসাধন পটনায়ক, অনন্ত সরখেল আর পুলিশ অফিসার সুবীর মুখার্জি এবং জীবেশ সিংহ রায়। যোগুমামা সিগারেট ধরিয়ে সবার ওপর দিয়ে চকিত দৃষ্টিতে ঘুরিয়ে নিলেন। বোধহয় মন পড়ার চেষ্টা করলেন। তারপরে বললেন, হ্যাঁ তাহলে শুরু করি। আপনাদের সবাইকে এখানে ডেকে যে এনেছি সে একরকম বাধ্য হই, কারণ দুটো অবাক রহস্য আমাদের মাথা খারাপ করে দিয়েছিল। প্রথমটা আলো জ্বলা মারণ মশা, যাদের কামড়ে প্রাণ গেছিল পাহাড়ি মানুষদের। আর দ্বিতীয়টা হলো জয়ন্তর জ্যাঠামশাই শিবশঙ্কর দত্তের সেরিব্রাল স্ট্রোক এবং ভয় পেয়ে মৌসুমীর বোবা হয়ে যাওয়া। তো এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ওই দ্বিতীয় দুটো কীর্তি যিনি ঘটিয়েছিলেন, সেই ব্রজহরি পালাতে গিয়ে গতকাল রাতে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে, মারাও গেছে। তার শরীর থেকেই আলো জ্বলছিল, নিভছিল। ইয়েস। ডক্টর মুখার্জি, প্লিজ একটু তাড়াতাড়ি। এত অধৈর্য হবেন না শরৎশোভন বাবু, এত অধৈর্য হবেন না। কি জানেন তো, অপরাধ বিজ্ঞান বিষয়টা না বেশ জটিল সাবজেক্ট। হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ করছি। আমি দায়িত্ব নিয়ে বলছি যে রহস্যের সঙ্গে যে বা যারা জড়িত তারা সকলেই এখানেই আছেন। না 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 না, দয়া করে উত্তেজিত হবেন না। বাড়ির চারদিকে পুলিশ ঘিরে রয়েছে, চিন্তার কিছু নেই। সো লেটস স্টার্ট। প্রথমে বলা যাক যে আলো জ্বালা মারণ মশা
আর গা দিয়ে আলো বেরোনো ব্রজহরির বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইনফ্যাক্ট দুটো সূত্র একই। দেখুন, জোনাকি পোকা আমরা সবাই দেখেছি। তাদের শরীরে আলো তৈরির ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেয় লুসিফেরিন নামে এক জটিল যৌগ আর লুসিফারেজ নামে একটা উৎসেচক বা এনজাইম। লুসিফেরিন বাতাসের সংস্পর্শে আসা মাত্র লুসিফারেজ তাকে অক্সিডাইজড করিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে জোনাকি পোকা আলো ছড়াতে শুরু করে এবং একই সঙ্গে অন্য কয়েকটা যৌগের সঙ্গে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত বিক্রিয়ায় লুসিফেরিন আবার ফিরে পায় তার পুরনো গঠন, ওল্ড স্ট্রাকচার। আর এইভাবেই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি কিন্তু চলতেই থাকে আর জোনাকি দপদপ করে আলো ছড়াতে থাকে। ক্লিয়ার? প্রাণীদেহের সেল বা কোষ এ সম্বন্ধে আপনারা তো সকলেই জানেন যে কোনো জীবের শরীর কোষ দিয়ে পরপর ইটের মতো গাঁথা। প্রতিটি কোষেই আছে নিউক্লিয়াস, আর তার মধ্যে আছে ক্রোমোজোম নামে সুতোর মতো কয়েকটি জিনিস। এই ক্রোমোজোমেই আছে অজস্র জিন। না, এই জিন কোনো ভূত প্রেত নয়। এই জিন তৈরি হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ দিয়ে। এরা নিয়ন্ত্রণ করে জীবেদের চরিত্র, আচরণ সমস্ত। এই জিনের অসীম ক্ষমতা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে জোনাকির ডিএনএর একটু অংশ তার আলো তৈরির এই কাজটা করে থাকে। তো তাহলে যদি জোনাকির কোষ থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে ওই অংশটুকু তুলে নিয়ে অন্য জীবদেহের ক্রোমোজোমে জুড়ে দেওয়া সম্ভব হয়, তাহলে কি ঘটতে পারে? যতদূর মনে পড়ছে, কিছুদিন আগে সায়েন্টিস্ট পত্রিকায় এ বিষয়ে একটা লেখাও আমি পড়েছিলাম। তাতে ছাপা হয়েছিল একটা তামাক গাছের ছবি, যার কোষে লুসিফেরিন লুসিফারেজ জিন ইমপ্ল্যান্ট করা হয়েছে। গোটা তামাক গাছটাই অন্ধকারে আলো ছড়াচ্ছিল। তার মানে ইয়েস পট্টনায়ক, ব্রজহরি বা মশা দুই ক্ষেত্রে এই সেম কনসেপ্ট নেওয়া হয়েছে। মশা এবং ব্রজহরির কোষেও জিনটুকু জুড়ে দেওয়া হয়েছে। দুটো কাজ কি একজন গবেষকই করেছেন? আসছি, হ্যাঁ, ওই পর্যায়ে একটু পরেই আসছি। আমার ধারণা আলো জ্বলা মশা তৈরির সময় কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বিজ্ঞানীর, বরং তিনি চেয়েছিলেন যে এই আলো জ্বলা মশা সৃষ্টি করতে পারলে মানুষ অন্ধকারে মশাকে দেখতে পাবে এবং সহজেই মারতে পারবে। আর তারপর এই মশা প্রজননের মাধ্যমে তার বংশ বৃদ্ধি করবে এবং এক সময় গোটা মশকুল হয়ে উঠবে আলো জ্বলা, ওই জোনাকির মতো আর কি। হ্যাঁ, কি যুগান্তকারী গবেষণা ভাবুন। কিন্তু হলো কি, শিব হয়ে গেল শিবা, মশা হয়ে উঠল মারাত্মক রকম বিষাক্ত। তবে রক্ষেই যে স্ত্রী মশার বংশবৃদ্ধির ক্ষমতা ছিল না, ফলে পাহাড়ি মানুষের মধ্যে আর মৃত্যু ছড়াতে পারেনি। কিন্তু এ মশা সেখানে ছাড়লো কে? আর একটু ধৈর্য ধরুন সরোজবাবু, সমস্ত বলবো। বিজনবাড়িতে রড্রিক চা বাগানের ম্যানেজার বলেছিলেন যে শিবশঙ্কর দত্তের সেক্রেটারি জলধর সেন কদিন আগে এসে পৌঁছেছিলেন। তো সপ্তাহখানেক থেকেও ছিলেন হিসেবপত্র বুঝতে। আর এরপরেই ঘটে যায় মৃত্যুর ঘটনা। আর শুধু তাই নয়, কদিন পরে জলধর সেনের ঘর থেকে পাওয়া কিছু কাগজ তিনি আমায় পাঠান। আর আমি নিঃসন্দেহ হয়ে যাই যে জলধর সেন নিশ্চয়ই একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী। কারণ সেই কাগজপত্রে আছে মশা, জোনাকি এবং তাদের কোষ ও জিন সম্পর্কিত কিছু গবেষণার তথ্য। আমার বিশ্বাস যে কোনোভাবে বেখেয়াল বশত কাগজগুলো মূল ফাইল থেকে খুলে পড়ে গিয়েছিল এবং
জলধর সেটা খেয়াল করেননি। কিন্তু ডাক্তার মুখার্জি, জলধর সেন আসলে কে? সত্যিকারে জলধর তো মারা গেছে বছর 10 আগে। বড্ড ডিস্টার্ব করেন মশাই সরোজবাবু। আরে বলতে দিন না সবটা। হ্যাঁ, যা বলছিলাম, হোটেল ইন্দ্রপ্রস্থে নিরুদ্দেশ জলধরের ঘরে যখন অনুসন্ধান করছি, তখন আমার চোখে পড়ে গিয়েছিল জলধরের ফেলে যাওয়া এক জোড়া সাদা নর্থ স্টার জুতো। জুতো জোড়ার বাঁ পায়েরটা একদম নতুন, ডান পায়েরটা একটু পুরনো। এর মানে হলো যে জলধরের 2 জোড়া আইডেন্টিক্যাল নর্থ স্টার ছিল। নিরুদ্দেশ হওয়ার সময় তাড়াহুড়োয় 2 জোড়ার থেকে 2টো সে পড়েছিল। বাগডোগরা থেকে প্লেনে ফেরার পথে আমার সঙ্গে যখন বন্ধু আর জীবেশের দেখা হয়, আমার চোখ গিয়ে পড়ে ওর পায়ের দিকে। ওর পায়ে ছিল সাদা নর্থ স্টার। ডান পায়েরটা নতুন, বাঁ পায়েরটা পুরনো। শুধু কি তাই, নকল জলধরের আবির্ভাবে জীবেশ যখন আতঙ্কিত, সেই রাতে ওর বাড়ি গিয়ে ল্যাবের র্যাক থেকে ওর হাতের লেখা কিছু কাগজ আমি গোপনে নিয়ে আসি, আর সেই হাতের সঙ্গে হুবহু মিলে যায় বিজন বাড়িতে জলধর সেনের ঘর থেকে পাওয়া কাগজের হাতের লেখা। ঘরের মধ্যে এখন শ্মশানের নিস্তব্ধতা, শুধু ঘন ঘন নিঃশ্বাস আর ফ্যান চলার শোঁ শোঁ শব্দ। জীবেশ সিংহ রায় তাকিয়ে আছেন মেঝের দিকে। সুবীর মুখার্জি বললেন, এটাই যদি হয়, তাহলে ব্রজহরি জলধর সেজে জীবেশের বাড়িতে হানা দিল কেন? গুড কোয়েশ্চেন ইনডিড, ভেরি গুড কোয়েশ্চেন। উত্তরটা হচ্ছে, ব্রজহরিকে তার পরিচালক পাঠিয়েছিল জীবেশকে ভয় দেখিয়ে মারতে। কেন পাঠিয়েছিল? না, জীবেশ মারা গেলে খুনের দায় জলধরের ঘাড়ে গিয়ে পড়ত। কিন্তু দুঃখের বিষয়, সে জানত না যে যার বাড়িতে ব্রজহরিকে জলধর সাজিয়ে সে পাঠাচ্ছে, সে নিজেই এতকাল জলধরের ভূমিকায় অভিনয় করে এসেছে। ওয়েল, এবার চলে আসি আমরা ব্রজহরি পর্যায়ে। হোটেল ইন্দ্রপ্রস্থে ঘটনার পরদিন যে চিঠিটা পাওয়া যায়, সেটা সাদা কাগজে লেখা, পোস্ট অফিসের খাম ছিল না। সেই চিঠিতে লেখক ছাড়া আর কার হাতের ছাপ পাওয়া গেছে জানেন? ব্রজহরির। শুনে আশ্চর্য হবেন, পাঠিয়েছিল শিবশঙ্কর দত্তেরই ভাইপো জয়ন্ত দত্ত ব্রজহরিকে। তাই এই ব্রজহরিকে জয়ন্তই নিয়ে আসে দীঘার রামনগর থেকে। সবাই হতবাক। এই ভয়ঙ্কর অপরাধের মোটিভ কি? মোটিভ মানে উদ্দেশ্য কি, তাই তো? বেশ, এবার তাহলে আসুন অপরাধের মোটিভ বিশ্লেষণ করা যাক। অ্যাডভোকেট বসন্ত মজুমদার, আমার এক প্রবাসী বন্ধু, এবং যুক্তিযুক্ত কিছু অনুমান আমাকে এই সিদ্ধান্তে এনেছে যে আমার বন্ধু জয়ন্ত যখন বধ সংসর্গে মিশে উচ্ছন্নে যাচ্ছে, সেই সময় কলকাতাতে তার আলাপ হয় এক বিদেশি যুবতীর সঙ্গে। তার আলাপ দ্রুত ঘনিষ্ঠতায় পরিণত হয়। যুবতীর সঙ্গে সে পাড়ি দেয় আমেরিকায়। ওখানে গিয়ে তারা বিয়ে করে এবং কালক্রমে মৌসুমীর জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্য, জয়ন্তর সঙ্গে মেম সাহেবের বনিবনা হলো না। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সময় উভয় পক্ষের সম্মতিতে মৌসুমীকে নিজের কাছেই রাখল জয়ন্ত। এর মধ্যেই কিছু গোলমেলে কাজ করে জয়ন্ত বরখাস্ত হয় বিশ্ববিদ্যালয় থেকে। তখন নিরুপায় জয়ন্ত দেশে ফিরবে ঠিক করে। তার জ্যাঠার অগাধ সম্পত্তি, মৌসুমীকে দেখলে বুড়ো নিশ্চয়ই ফিরিয়ে দিতে পারবে না, এটাই সে ভেবেছিল। জয়ন্ত বিদেশবাসী হওয়ার পর থেকে জীবেশ তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। গবেষণা সংক্রান্ত আদান প্রদানও হতো তাদের মধ্যে।
তো জয়ন্ত জোনাকির আলো সংক্রান্ত ব্যাপার এই বিষয়ে গবেষণা করছিল এবং জীবেশও তাতে উৎসাহী হয়ে পড়ে এবং গোপনে সে ওই একই বিষয়ে গবেষণা শুরু করে। দেশে ফিরে জয়ন্ত সেটা জানতে পারে। তখন ব্রজহরিকে সে জলধর সাজিয়ে পাঠায় ওর বাড়িতে প্রতিশোধ নিতে। ক্লিয়ার? বেশ। এদিকে জয়ন্ত বাইরে থাকাকালীন জীবেশ সম্পর্ক রাখছিল শিব শঙ্কর দত্তের সঙ্গেও। মাঝে মধ্যে ওই খোঁজ খবর নেওয়া আর কি। জয়ন্ত তো ত্যায্য, তো তারও লোভ জয়ন্তর জ্যাঠার সম্পত্তির দিকে। তো ঠিক এই সময় ওই বাড়িতে থাকাকালীন তার হাতে সম্ভবত এসে পড়েছিল শচীন সেনের চিঠি, যেটাকে লিখেছেন তার বন্ধুর ছেলের মৃত্যু সংবাদ জানিয়ে। ব্যাস, হ্যাঁ, জীবেশের মাথায় দুর্বুদ্ধি খেলে গেল। চিঠিটা জ্যাঠার কাছে পৌঁছলই না। পরিবর্তে বম্বে থেকে জলধরকে পাঠাচ্ছি এই মর্মে পাঠানোর চিঠি দিল নকল শচীন সেন। তারপর এই কবছর ধরে জীবেশ জলধরের ভূমিকায় অভিনয় করে যাচ্ছিল মেকআপ নিয়ে। এই অবধি বলে মামা থামলেন। সামনে রাখা জাগের জল খানিক গলায় ঢেলে ফের শুরু করলেন। তো জলধরের মধুর ব্যবহারে দারুণ খুশি শিবশঙ্কর তাকে লিখে দিলেন সম্পত্তির সিংহভাগ। কিন্তু মুশকিল হলো সকন্যা জয়ন্ত দেশে ফেরায়। ছোট্ট নাতনিকে পেয়ে মন ঘুরে গেল শিবশঙ্করের। তিনি জয়ন্তের কথা বিশ্বাস করলেন। পরপর দুবার উইল পাল্টে শেষে সম্পত্তির সিংহভাগ তিনি দিয়ে দিলেন মৌসুমীকে। আর ততদিনে গরিব ব্রজহরিকে প্রচুর টাকার টোপ দিয়ে জয়ন্ত তাকে রিসার্চের গিনিপিগ হতে রাজি করিয়ে ফেলেছে। রিসার্চ সফল হলো। তাই শেষ উইল রেজিস্ট্রি হওয়ার পর জয়ন্ত ঠিক করে ফেলল যে না, আর দেরি নয়, ব্রজহরিকে দিয়ে ভয় দেখিয়ে জ্যাঠাকে শেষ করে দিতে হবে। বুড়োর মন যদি আবার ঘুরে যায় তখন কি হবে? তো তার পরপরই হোটেলে রাতে ঘটল ওই সেরিব্রাল স্ট্রোক আতঙ্কে। কিন্তু জলধর নিখোঁজ হলো কেন? কোয়াইট ন্যাচারাল, খুব স্বাভাবিক। জলধর বা জীবেশ ভাবল যে জ্যাঠার সঙ্গে সে ছিল, কাজেই সন্দেহটা তার ঘাড়ে পড়তেও পারে। আবার তদন্তে যদি ফাঁস হয়ে যায় যে সে আসল নয়, নকল, তখন তার চেয়ে সনামে বরং কিছুদিন চুপচাপ থাকা যাক, গা ঢাকা দিয়ে। এই আর কি। বুঝলাম। জয়ন্তবাবু না হয় বেইমানির সাজা দিতে ব্রজহরিকে জলধর সাজিয়ে জীবেশবাবুর কাছে পাঠালেন, কিন্তু জীবেশবাবু ফের জলধর সেজে জয়ন্তবাবুর ওপর জিপ নিয়ে চড়াও হলেন কেন? ভেরি সিম্পল পট্টনায়ক, খুব সহজ। জীবেশ জয়ন্ত ফিরে আসাতে তার উপর প্রচণ্ড খাপ্পা ছিল। সম্পত্তির অংশ কমে গেছে। তারপর যখন সে আঁচ করল যে জয়ন্তই তাকে ভয় দেখাতে পাঠিয়েছে ব্রজহরিকে, তো তখন কি সে তাকে ছেড়ে দেবে? হ্যাঁ, আর জলধর সাজা তো তার পক্ষে সবচেয়ে সহজ। এক মিনিট মামা, ব্রজহরি মৌসুমীকে ভয় দেখালো কেন? না, ভুল করছিস। ভয় দেখাতে সে চায়নি। এটা স্রেফ কোইন্সিডেন্স। ওই যে প্রবাদ আছে না, যে ধর্মের কল বাতাসে নড়ে, এটাও সেরকমই। আসলে ব্রজহরি তখন তৈরি হচ্ছিল জীবেশের বাড়িতে যাবে বলে। গায়ে তার কম্বলটা ছিল না। এবারে হঠাৎ এর মধ্যেই হলো লোডশেডিং। আর ঠিক সেই সময়ই বেচারি মৌসুমী মুখ বাড়িয়েছিল জানালায়। ব্যাস, নিজের অস্ত্র একেবারে বুমেরাং হয়ে ফিরে এলো জয়ন্তর কাছে। হ্যাঁ, একমাত্র মেয়ে হয়ে গেল শক লেগে বোবা। মৌসুমী আমাদের এই তদন্তে বিরাট সাহায্য করেছে, বিরাট। আমার কষ্ট হচ্ছে বেচারি ব্রজহরির জন্য।
ওর সবচেয়ে বড় অপরাধ ছিল ও গরিব, তাই ওকে জয়ন্তবাবুর হাতে পুতুল হতে হয়েছিল। ধরা পড়ার ভয়ে প্রাণটাও গেল। তাই তো চিরকাল হয় মশাই, রাজায় রাজায় যুদ্ধ হয়, হুলু খাগড়ার প্রাণ যায়। সুবীর মুখার্জি বললেন। অনন্ত সরখেল উসখুস করছিলেন, ফাঁক পেতেই বলে উঠলেন, আপনারা বলুন আমার স্যার কেমন দিলেন? সেই গানটা জানেন? তোমার উপমা তুমি মামা, তোমার গুণের নেই কো শেষ। গানটা কার? তাও জানেন না? ডিএল রায়ের ভারতবর্ষ। অবশ্যই একটু চেঞ্জ করেছি, তাতে কি হয়েছে? একে তো বলে অনুপ্রেরণা, বুঝলেন না মশাই? শেষ হলো আজকের গল্প আলোয় সেদিন অন্ধকার। যোগুমামার চরিত্রে দেবাশিস সেনগুপ্ত, পট্টনায়ক কৌশিক, অনন্ত সরখেল সৌরভ সাহা, জয়ন্ত দত্ত ইভান, মৌসুমী মৃত্তিকা, শরৎ শোভন ঋদ্ধি, হোটেল ম্যানেজার ও কমিশনার সুবীর মুখার্জি মৈনাক, জনৈক মহিলা ও মোক্ষদা দেবস্মিতা, জনৈক বাসিন্দা ও জনৈক প্যাসেঞ্জার সায়নদীপ ঘোষ, বীরেন্দ্র রাস্তগী ও বসন্ত মজুমদার অভিজিৎ, জীবেশ ও জলধর সেন দীপম, পরিচালনা ও আবহ সৃষ্টিতে এবং দত্ত সাহেব জনৈক পুলিশ পিকলুর চরিত্রে বিপুল, নাট্যরূপ শুভঙ্কর, পোস্টার আর্টিস্ট ডিভাইন কমেডি। বিশেষ ধন্যবাদ পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড। গল্প পাঠে টুকলু, ইন্সপেক্টর প্রধান ও গল্পের সূত্রধর আমি আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।